ডেথ নোট এমন একটা নোটবুক যাতে কারো নাম লিখলেই অদৃশ্যভাবে সে মারা যায়। রাইটার নোটবুকে ঠিক যেভাবে সেই ব্যক্তির মৃত্যুর কথা লিখবে, সেই ব্যক্তি ঠিক ওইভাবেই মারা যাবে। ডেথ নোটের কথা কখনো শুনেনি এমন মানুষ পাওয়া দুষ্কর। অনেকেই হয়তো ডেথ নোট অ্যানিমেও দেখে ফেলেছ, তবে তোমরা অনেকেই আছো যারা অ্যানিমে দেখো না, কিংবা এত লং টাইম অ্যানিমে দেখার মতো সময় থাকে না। তাদের জন্যই আজকের এই এক্সপ্লেনেশন। আজ আমি 2006 সালে আসা ডেথ নোট মুভিটা এক্সপ্লেন করতে চলেছি। যারা আগে কখনো ডেথ নোটের অ্যানিমে দেখোনি তারা এই ভিডিওটা দেখলে ডেথ নোটের পুরো ব্যাপারটাই বুঝে যাবে, আর ক্রাইম থ্রিলার লাভার হলে অনেক এনজয় করবে। ডেথ নোট মাঙ্গার থেকে অ্যাডাপ্ট করে 3টা লাইভ অ্যাকশন মুভি বানানো হয়েছে। যদি আজকের ভিডিওতে তোমাদের সাড়া পাই তাহলে বাকি মুভিগুলো খুব দ্রুত নিয়ে আসবো। তাই বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য ভিডিওতে লাইক করে বেশি বেশি কমেন্ট করে দিও। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি ডেথ নোট মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাদ ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। মুভি শুরু হয় জাপানের একটা শহর থেকে। যেহেতু এটা জাপানের মাঙ্গা, তাই সম্পূর্ণ গল্পটাই জাপানকে ঘিরেই। মেঘের উপর থেকে আমরা পুরো শহরটাকে দেখতে পাই। সেদিন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল। হঠাৎ উপর থেকে কালো রঙের একটা নোটবুক এসে রাস্তার উপরে পড়ে। সেটার উপর একটা লেখা ভেসে ওঠে, ডেথ নোট। অবাক করার বিষয় হচ্ছে চারদিকে বৃষ্টি পড়লেও নোটবুকটার উপর বৃষ্টি পড়ছিল না। এরপর আমরা লাইট ইয়াগামি নামের একটা স্কুল পড়ুয়া ছেলেকে দেখতে পাই। লাইটের ইচ্ছা বড় হয়ে সে পুলিশে জয়েন করবে। সে অন্যায় একদমই পছন্দ করে না। লাইট এমন একটা দুনিয়ার স্বপ্ন দেখে যেখানে কোনো ক্রাইম থাকবে না। সে একজন দারুণ হ্যাকার। ক্রিমিনালরা ঠিকঠাক মতো সাজা পাচ্ছে কিনা দেখার জন্য সে একদিন পুলিশ ডিপার্টমেন্টের ডাটাবেস হ্যাক করে। লাইট দেখতে পায় বেশিরভাগ ক্রিমিনালদেরকেই কোনো কারণে ধরা হয়নি, তাদের কেস এখনো আনসলভড। আবার কিছু ক্রিমিনালকে ধরা হয়েছে, তবে তারা আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে মুক্তভাবে জীবন কাটাচ্ছে। মানে আইন থাকা সত্ত্বেও ক্রিমিনালদের সাজা হচ্ছে না। এটা দেখে লাইট অনেক আশাহত হয়। ক্রিমিনালগুলো আসলে মুক্ত কিনা দেখার জন্য লাইট একটা ক্রিমিনালের ডাটা নিয়ে সেই ক্রিমিনালটার খোঁজ করতে থাকে। একটা বারে গিয়ে লাইট দেখতে পায় আসলেই সেই ক্রিমিনালটা জেলের বাহিরে আছে এবং ক্রাইম করে যাচ্ছে। সে বলছে তাকে কেউই জেলের ভিতরে আটকে রাখতে পারবে না। লাইট আইন নিয়ে পড়তো, সে পুলিশ হতে চাইতো, কিন্তু আইনের এই দুর্দশা দেখে লাইট অনেক ভেঙে পড়ে। দুঃখে কষ্টে সে তার আইনের বইটা ছুঁড়ে ফেলে দেয়। তখনই সে রাস্তায় পড়ে থাকা সে ডেথ নোটটা দেখতে পায়। সে কোনো কিছু না ভেবেই নোটবুকটা নিয়ে বাড়িতে চলে আসে। নোটবুকের প্রথম পেজ উল্টে সে একটা লেখা দেখতে পায়। এই নোটবুকে যার নাম লেখা হবে সে মারা যাবে। লাইটের কাছে ব্যাপারটা ফানি মনে হয়, এমন একটা ব্যাপার কেই বা বিশ্বাস করবে। তখন নিউজে হাই স্কুলের একটা মেয়ের মার্ডার কেসের শুনানির ব্যাপারে বলা হচ্ছিল। আদালত রায় দিয়েছে আসামি নির্দোষ, কিন্তু ভিকটিমের বাবা মা আদালতের এই রায়ে খুশি না। মজা ছলে লাইট নিউজে দেখানো ক্রিমিনালটার নাম ডেথ নোটে লিখে ফেলে। এরপর ব্যাপারটা হাস্যকর ভেবে ঘুমিয়ে যায়। রাত কেটে গিয়ে ভোর হয়। সকালে ব্রেকফাস্ট করতে গিয়ে নিউজ পেপার হাতে নিয়ে সে দেখতে পায় গতকাল নিউজে দেখানো ক্রিমিনালটা মারা গেছে। যেহেতু সে গতকাল রাতে ক্রিমিনালটার নাম ডেথ নোটে লিখেছিল আর আজকে সে মারা গেল, তাই সে অনেক অবাক হয়। দৌড়ে গিয়ে সে নোটবুকটা হাতে নেয়। এখানে আমরা ডেথ নোটের একটা রুলস জানতে পারি। যেহেতু পৃথিবীতে একই নামের বহু মানুষ আছে, তাই শুধু নাম লিখলেই কাজ হবে না। নাম লেখার পাশাপাশি রাইটারকে সেই ব্যক্তির চেহারা কল্পনা করতে হবে। যদি রাইটার সেই ব্যক্তির চেহারা না চিনে থাকে তাহলে নোটবুক কাজ করবে না। সত্যি এই ডেথ নোট কাজ করে কিনা দেখার জন্য লাইট সেদিন বারে দেখা সেই ক্রিমিনালটা সামনাসামনি হয়। সেই ক্রিমিনালের দিকে তাকিয়ে তার নামটা সে নোটবুকে লিখে ফেলে। এরপর আমরা ডেথ নোটের আরেকটা নিয়ম জানতে পারি। কারণ নাম লেখার পর 40 সেকেন্ডের মধ্যে যদি তার মৃত্যুর কারণ লেখা হয় তাহলে নাম লেখা ব্যক্তি ঠিক সেইভাবেই মৃত্যুবরণ করবে। কিন্তু যদি মৃত্যুর কারণ না লেখা হয় তাহলে নাম লেখা ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা যাবে। তখনই লাইট দেখতে পায় সামনে থাকা সেই ক্রিমিনালটা বুকে হাত দিয়ে চিৎকার করতে করতে রাস্তায় লুটিয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই লোকটা মারা যায়। চোখের সামনে পুরো ঘটনা দেখতে পেয়ে এবার লাইট বিশ্বাস করে এই নোটবুক আসলেই কাজ করে। লাইট যখন বাড়িতে ফিরে আসছিল তখন উপর থেকে একটা ভয়ঙ্কর ভূতের মতো দেখতে একটা ক্যারেক্টারকে তার দিকে আসতে দেখে। সে লাইটকে বলে, নোটবুকটা তোমার ভালো লেগেছে জেনে আমি খুশি হলাম। লাইট একই সাথে ভয়ও পায় আবার অবাকও হয়। লাইট বলে, গড অফ ডেথ আমাকে দেখা দিয়েছে। মূলত এটা হচ্ছে একটা শিনিগামি, যাদেরকে জাপানিজরা গড অফ ডেথ বলে থাকে। এরা এক্সট্রা ডিমেনশনাল বিইং যারা শিনিগামি রিয়েলমে বাস করে। শিনিগামি লাইটকে বলে, আমি এই নোটবুকটা পৃথিবীতে ফেলেছিলাম। লাইট বলে, তুমি কি এটা ফিরিয়ে নিতে এসেছো? শিনিগামি বলে, নোটবুক যে খুঁজে পায় সেটা তার হয়ে যায়। লাইট বলে, এর বিনিময়ে কি তোমাকে আমার জীবন দিয়ে দিতে হবে? শিনিগামি হাসতে হাসতে বলে, সমস্যা নেই, যদি তুমি রাখতে না চাও তাহলে অন্য কাউকে দিয়ে দাও, তাহলে আমি তোমার ব্রেন থেকে ডেথ নোটের মেমোরি ইরেজ করে দিব। লাইট বলে, শুধু এতটুকুই? শিনিগামি বলে, এই নোটবুক ব্যবহার করার পর তুমি হয়তো অনেক ভয়ের মধ্যে দিয়ে যেতে পারো। সবার পক্ষে ডেথ নোট সামলানো সম্ভব হয় না।
তখন লাইট জানতে পারে সে ছাড়া আর কেউ শিনিগামিকে দেখতে পায় না, শুধু যারা ডেথ নোট টাচ করবে তারাই শিনিগামিকে দেখতে পারবে। এরপর থেকে লাইট ডেথ নোটে একের পর এক ক্রিমিনালদের নাম লিখতে থাকে, আর সেই ক্রিমিনালগুলো সবার সামনে আচমকা কোনো কারণ ছাড়াই হার্ট অ্যাটাক করে মারা যেতে থাকে। এভাবে লাইট একে একে অনেকজন ক্রিমিনালকে হত্যা করে। জেলখানায় কোনো কারণ ছাড়াই একে একে ক্রিমিনালরা হার্ট অ্যাটাক করে মারা যায়, যেটা পুরোই একটা অস্বাভাবিক ব্যাপার। পুরো জাপান জুড়ে এই খবর ছড়িয়ে পড়ে, এমনকি পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই ঘটনা ঘটতে থাকে। যতজন মারা যাচ্ছে তারা সবাই হার্ট অ্যাটাকেই মারা যাচ্ছে, তার মানে সবগুলো মৃত্যু কানেক্টেড। আর যে এসব করছে মানুষ তার নাম দেয় কিরা, যার জাপানিজ অর্থ কিলার। অনেকেই কিরাকে ন্যায় বিচারক বলে, আবার অনেকেই তাকে মার্ডারার বলতে থাকে। একদিন নিউজে লাইভে একজন সাসপেক্টকে টোকিওর একটা ফাইন্যান্স কোম্পানিতে ডাকাতি করতে দেখানো হয়। যখন টিভিতে সেই সাসপেক্টের ছবি আর নাম দেখানো হয়, তখন ছবিটার দিকে তাকিয়ে লাইট ডেথ নোটে সাসপেক্টের নাম লিখে দেয়। এতে কিছুক্ষণের মধ্যেই সাসপেক্ট মারা যায় আর বন্দীরা বের হয়ে আসতে থাকে। অন্যদিকে কিরার এই ওয়ার্ল্ড ওয়াইড হত্যাকাণ্ডের জন্য ইন্টারপোল আইসিপিও মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইনভেস্টিগেশন করা শুরু করে। এদিকে জাপানের ন্যাশনাল পুলিশ বলে এই হত্যাকাণ্ড পুরো বিশ্বব্যাপী ঘটছে, তাই তারা এর কোনো কুল কিনারা করতে পারছে না। হয়তো এটা কোনো ভাইরাসের কারণে ঘটছে, তারা বুঝতে পারছে না এই কেসটা তারা মার্ডার হিসেবে ইনভেস্টিগেশন করবে নাকি ভাইরাসের কারণে মৃত্যু হচ্ছে বলে হেলথ মিনিস্ট্রির কাছে কেস হস্তান্তর করবে। তবে পুলিশের চিফ ইয়াগামি বলে সে বিশ্বাস করে এটা প্ল্যান করা মার্ডার। কিরা যেভাবে ক্রিমিনালদেরকে হত্যা করছে এটাও একটা অন্যায়। এরপর চিফ জানতে পারে আইসিপিও খুঁজে বের করেছে কিরা জাপানেই আছে, কারণ কিরার প্রথম মার্ডার জাপানেই হয়েছিল। আর এই তথ্য এল নামের একজন ডিটেকটিভ খুঁজে বের করেছে। এল পুরো পৃথিবী জুড়ে অনেক আনসলভড কেস সলভ করেছে। কিরার কেসের জন্য এলই একমাত্র ভরসা। তবে এল কারো সামনে আসে না, তার আইডেন্টিটি সম্পর্কে কেউ জানে না। তার অ্যাসিস্ট্যান্ট ওয়াটারির মাধ্যমে অনলাইনে সে যোগাযোগ করে থাকে। ওয়াটারি ল্যাপটপ ওপেন করে আর এল তার ভয়েস চেঞ্জ করে পুলিশের সাথে কথা বলতে শুরু করে। এল বলে পৃথিবী জুড়ে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে সেগুলো একজন মানুষই করছে, যে অনেক জিনিয়াস এবং হিংসাত্মক। এশিয়ায় ভাইরাসের কারণে যত মানুষ মারা গেছে আর গত কিছু সময় ধরে যত মানুষ মারা গেছে তার গ্রাফ সম্পূর্ণ ভিন্ন, তার মানে এই মৃত্যুগুলো অস্বাভাবিক। চিফ বলে কিন্তু একজন মানুষের পক্ষে ওয়ার্ল্ড ওয়াইড এত জায়গায় মার্ডার করা তো পসিবল না, তার মানে এটা একটা গ্যাংয়ের কাজ। এল বলে না, এটা একজনেরই কাজ, কারণ গ্রুপ যত বড় হয় তার ক্রাইমের সাকসেস রেট তত কমে আসে। আর কিরা যদি গ্যাং নিয়ে কাজ করতো তাহলে ৮০টা জায়গায় ৮০ জন মেম্বারের প্রয়োজন হতো, আর ৮০ জনের কেউ না কেউ অবশ্যই ধরা পড়তো, তার মানে কিরা একাই সব করছে। চিফ বলে কিন্তু কিরা বিভিন্ন জায়গায় একই সময়ে খুন কিভাবে করছে, এই ব্যাপারে সে কি যুক্তি দিবে। এল বলে সে ধীরে ধীরে কেসটাকে ছোট করে আনবে, তবে তার সময়ের প্রয়োজন। এই বলে এল কল কেটে দেয়। জাপানের ন্যাশনাল পুলিশ, আইসিপিও আর এল একসাথে মিলে কিরার কেস ইনভেস্টিগেশন করতে শুরু করে। চিফ ইয়াগামিকে এই কেসে লিডারশিপ দেওয়া হয়। এদিকে কিরা মানে লাইট রিউককে বলে মানুষ তার প্রশংসা করছে, এখন থেকে ক্রিমিনালরা ভয়ে কাঁপবে, হিস্টোরি চেঞ্জ হতে চলেছে, সে এক ক্রাইম ফ্রি ওয়ার্ল্ড তৈরি করবে, ফিউচার এখন তার হাতে। এরপর লাইট নিউজ চালিয়ে দেখতে পায় বিখ্যাত ডিটেকটিভ এল, যার পুরো নাম লেন্ট এল টেইলার। সে লাইভে এসে বলছে এখন থেকে সে আইসিপির সাথে মিলে কিরার কেস ইনভেস্টিগেশন করবে। এই ক্রাইমের পিছনে কিরা নামের একজন আছে, যে একজন অহংকারী এবং বাচ্চা ছেলে মানে ইমম্যাচিওর খুনি, এবং সে কিরাকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করবে। সে খুব ইজিলি কিরার পরবর্তী স্টেপগুলো বুঝে ফেলতে পারছে। কিরা যাদেরকে হত্যা করছে কিরা সেই ক্রিমিনালদের থেকেও নিচু ক্রিমিনাল। এসব শুনে কিরা অনেক রেগে যায়, যেহেতু এলকে সে টিভিতে দেখেছে আর তার পুরো নামও জেনে গেছে, তাই এখন এলকে মারা তার কাছে কোনো ব্যাপারই না। সাথে সাথেই কিরা ডেথ নোট নিয়ে এলের পুরো নাম লিখে দেয়। এতে কিছুক্ষণের মধ্যে লাইভ টিভিতে এল তার বুকে হাত দিয়ে লুটিয়ে পড়ে। অতপর হার্ট অ্যাটাকে এল মারা যায়। এলকে মারা যেতে দেখে লাইটের মুখে একটা আনন্দের হাসি দেখা যায়, তবে সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। তখনই আবার এল লাইভে এসে বলে কিরা, তার মানে তুমি কোনো কিছু না করে অদৃশ্যভাবে মানুষকে হত্যা করতে পারো। এল জানায় একটু আগে কিরা যাকে মেরেছে সে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল। কিরাকে ধরার জন্য মূলত এল সেই আসামিকে এল সাজিয়ে লাইভে পাঠিয়েছিল। আসল এল এখনো বেঁচে আছে। তখন এল কিরাকে চ্যালেঞ্জ করে, পারলে যেন তাকে মেরে দেখায়। এল আরও বলে সে জানে কিরা এখন টোকিওতে আছে। তারা বলেছে এই লাইভ ওয়ার্ল্ড ওয়াইড সম্প্রচার হয়েছে, যা মিথ্যা ছিল। আসলে এই লাইভ শুধুমাত্র জাপানে সম্প্রচার করা হয়েছে, তার মানে এটা নিশ্চিত হওয়া গেল যে কিরা জাপানেই আছে। এল বলে সে খুব তাড়াতাড়ি কিরাকে ধরে ফেলবে, সে হলো জাস্টিস। কিন্তু কিরা বলে না, সে হলো আসল জাস্টিস, দুর্বলদের রক্ষাকর্তা আর নতুন দুনিয়ার গড। তখন রিউক হাসতে হাসতে বলে তোমরা জাস্টিসের নামে মানুষকে হত্যা করো, এটা আসলে অনেক ফানি, আমি দেখব তোমাদের মধ্যে কে জিতে। এদিকে চিফ বলে এল কিরাকে ধরতে গিয়ে একজনকে হত্যা করিয়েছে, তাহলে এল আর কিরার মধ্যে কি পার্থক্য আছে? তারা দুইজনই খুনি।
এই ঘটনার পর এল ভার্সেস কিরার মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে যায়। কেউ কেউ কিরার পক্ষ নেয়, আবার কেউ কেউ এলের পক্ষ নেয়। এল এই পর্যন্ত হওয়া অস্বাভাবিক খুনগুলো টাইম অ্যান্ড ডেট একসাথে করে কিরার আরও কাছাকাছি পৌঁছে যায়। মূলত খুনগুলোর টাইমিং মিলিয়ে তারা বুঝতে পারে জাপানের স্কুল চলাকালীন সময়ে একটাও খুন হয়নি। তার মানে কিরা একজন স্টুডেন্ট, সে স্কুল ছুটির পরেই খুনগুলো করে। এখন পর্যন্ত পাওয়া ইনফরমেশন অনুযায়ী কিরা জাপানে আছে এবং সে একজন স্টুডেন্ট। এরপর আমরা একটা শকিং জিনিস জানতে পারি। কিরার কেসে ইনভেস্টিগেশন করা লিডার চিফ ইয়াগামি মূলত লাইট ইয়াগামি, মানে কিরার বাবা। তার মানে চিফ যাকে খুঁজছে সেই কিরা হলো তার নিজের ছেলে, কিন্তু সে জানে না। ডিনার করার পরে লাইট তার বাবাকে বলে সে জানে তার বাবার ব্যস্ত সময় যাচ্ছে, সে কিরার কেসে ইনভেস্টিগেশন করছে। তাই লাইট তার বাবাকে কিরার কেসে হেল্প করতে চায়। চিফ বলে যদিও লাইট আগেও পুলিশকে হেল্প করেছে আর তার ব্রেন অনেক শার্প, তবে কিরার কেসে লাইফ রিস্ক রয়েছে, তাই তার এই কেসে জড়ানোর দরকার নেই। এখানে আমরা রিউককে আপেল খেতে দেখি। রিউক শুধু আপেল ছাড়া অন্য কিছুই খায় না। কিরা পুলিশের ডাটাবেসে ঢুকে জানতে পারে, পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পেরেছে কিরা একজন স্টুডেন্ট, তাই সে স্কুল টাইমে খুন করে না। এটা জানার পরপরই কিরা প্রতি ঘন্টায় একজন করে ক্রিমিনাল খুন করতে শুরু করে। এটা দেখে পুলিশ বলে এখন তো স্কুল টাইমেও খুন হচ্ছে, তাহলে কি কিরা স্টুডেন্ট না? এল বলে কিরা এখন তাদেরকে ধোকায় ফেলতে চাইছে। স্কুল টাইমেও খুন হচ্ছে মানে কিরা খুনের সময়কে ম্যানিপুলেট করতে পারে, মানে সে একটা নির্দিষ্ট টাইম লিখে দেয় আর ওই টাইমে মৃত্যু হয়। এল আরও বলে তাদের ইনফরমেশন কোনোভাবে লিক হয়ে যাচ্ছে। মাত্র 3 দিন আগেই তারা ইনভেস্টিগেশন করেছে যে কিরা স্টুডেন্ট, আর তার পরপরই খুনের টাইম চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ কিরা পুলিশ ডিপার্টমেন্টের মধ্যেই আছে অথবা পুলিশের কাছের কেউ। এদিকে পরদিন লাইট আর রিউক বাইরে হাঁটছিল আর কিরা বলছিল যে সে খুব তাড়াতাড়ি ওয়ার্ল্ডকে ক্রাইম ফ্রি করে ফেলবে। তখন লাইট নোটিস করে কেউ একজন তার পিছু করছে। রিউক বলে কি মনে হয় পুলিশ তার পিছে লেগেছে কিনা? লাইট বলে তাকে সন্দেহ করার তো কোনো কারণ নেই, তাহলে তার পিছু করছে কেন? লাইট বাড়ি ফিরে আসলে সেই এজেন্টও পিছে পিছে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। রাতে রিউক বলে শিনিগামিরা ডেথ নোটের মাধ্যমে হাজার হাজার বছর ধরে বেঁচে থাকে। ডেথ নোটে লেখা কোনো ব্যক্তি যখন মৃত্যু হয় তখন তাদের জীবনের বাকি অংশ এই ডেথ বুকের আসল মালিক মানে শিনিগামিদের আয়ুতে যুক্ত হয়। এইভাবেই তারা হাজার হাজার বছর ধরে বেঁচে থাকে। লাইট বলে তারা কিভাবে বুঝে যে মারা যাওয়া ব্যক্তির আর কত বছর আয়ু ছিল? রিউক বলে সে সবার কপালে তাদের নাম আর আয়ু লেখা দেখতে পায়। এটা শুনে লাইট এক্সাইটেড হয়ে বলে তাহলে তুমি আমাকে এলের পুরো নাম আর তার পরিচয় বলে দাও। রিউক বলে না, আমি এমনটা করতে পারবো না। আমি তোমার পক্ষেও নেই আবার এলের পক্ষেও নেই। তবে লাইট চাইলে অন্যদের নাম আর আয়ু জানতে পারবে, কিন্তু বিনিময়ে তার জীবনের অর্ধেক আয়ু রিউককে দিয়ে দিতে হবে। লাইট তার আয়ু রিউককে দিতে রাজি হয় না। এরপর আমরা ডেথ নোটের আরও একটা রুলস জানতে পারি। কারণ নাম লেখার 40 সেকেন্ডের মধ্যে মৃত্যুর কারণ না লিখলে সেই ব্যক্তি হার্ট অ্যাটাক করে মারা যাবে। এটা আমরা আগেই জেনেছিলাম। আর যদি মৃত্যুর কারণ লেখা হয় তাহলে 6 মিনিট 40 সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ ডিটেলস লিখে দিতে হবে। পুলিশ জানতে পারে আরও 3 জন কয়েদি জেলের মধ্যেই মারা গেছে। তাদের মধ্যে একজন মারা যাওয়ার আগে দেয়ালে নিজের আঙুল কেটে একটা স্টার এঁকেছিল, দ্বিতীয়জন সুইসাইড নোট লিখে গেছে, আর তৃতীয়জন নিজের সেল থেকে বের হয়ে বাথরুমে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তখন এল বলে মনে হচ্ছে কিরা নতুনভাবে হত্যা করার জন্য এই 3 জনের উপর টেস্ট করেছে। এদিকে লাইট বলে সে ঠিক যেভাবে লিখেছিল ওই 3 জন ঠিক সেভাবেই মারা গেছে। এরপর সে কিছু একটা ভেবে রিউককে বলে যে ডেথ নোট টাচ করবে সেই তো তোমাকে দেখতে পারবে, তাই না? এই বলে লাইট ডেথ নোটে কিছু একটা লিখতে শুরু করে। পরদিন সে তার গার্লফ্রেন্ড শিওরির সাথে দেখা করে এবং শিওরিকে নিয়ে একটা বাসে উঠে যায়। তাকে ফলো করতে করতে সে এজেন্ট যে লাইটকে ফলো করছিল সেও বাসে উঠে যায় এবং লাইটের পিছনের সিটে গিয়ে বসে। লাইট তাকে বলে সে কেন লাইটকে ফলো করছে। এজেন্ট বলে সে কিছুই বুঝছে না লাইট কি বলছে, সে কেন তাকে ফলো করতে যাবে। এরপর নেক্সট স্টপে বাস থামলে একটা লোক বাসে ওঠে। হঠাৎ সে ড্রাইভারের মাথায় বন্দুক তাক করে। এজেন্ট দেখতে পায় এই লোকটাও একজন ক্রিমিনাল। সে বাস কোম্পানিকে কল করে 100 মিলিয়ন দাবি করে। এদিকে কিরা ততক্ষণে একটা ছোট পেপারে কিছু একটা লিখে পিছনে সেই এজেন্টকে দেখায়। পেপারে লেখা ছিল আমি সুযোগ পেলে ওকে ধরে ফেলবো। এজেন্ট বলে এমন কিছু করার দরকার নেই। সে তার বেজ দেখিয়ে বলে সে একজন FBI এজেন্ট, সে সামলে নিবে। কিরা সেই ছোট্ট কাগজের টুকরাটা নিচে ফেলে দেয়। তাদেরকে কথা বলতে দেখে সে হাইজ্যাকার তাদের কাছে আসে। নিচে পড়ে থাকা কাগজের সেই টুকরোটা হাতে তুলে নিয়ে পড়ার পর সেই লাইটের মাথায় বন্দুক তাক করে। মূলত এখানে লাইট ডেথ নোট থেকে এই টুকরোটা ছিঁড়ে নিয়ে এসেছে। আর হাইজ্যাকার ডেথ নোটের এই টুকরোটা টাচ করার কারণে রিউককে দেখতে পায়। রিউককে দেখে ভয় পেয়ে সে রিউকের দিকে তার বন্দুকের যতগুলো বুলেট ছিল সবগুলো ফায়ার করে দেয়। কিন্তু এতে তো রিউকের কিছুই হয় না, কারণ সে গড অফ ডেথ। বুলেট শেষ হয়ে যাওয়ায় সে ভয়ে পালানোর জন্য দৌড়ে বাস থেকে নেমে যায় আর একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে, সাথে সাথেই সে মারা যায়। আমরা লাইটের থেকে জানতে পারি বাসে ওঠা থেকে শুরু করে হাইজ্যাকারের মৃত্যু পর্যন্ত যা যা হয়েছে সেই সব কিছুই লাইটের প্ল্যান ছিল। সে এই হাইজ্যাকারের মৃত্যুর কারণ এইভাবেই লিখেছিল। এই ঘটনা দেখে শিওরি অনেক অসুস্থ হয়ে পড়ে।
লাইট এজেন্টকে বলে যদি তার কোনো প্রশ্ন থাকে তাহলে যেন তার সাথে একা দেখা করে। লাইট শিউরিকে নিয়ে হাসপাতালে চলে যায়। এদিকে এফবিআই এজেন্ট রে তার ফিয়েন্সের কাছে ফিরে যায়। রে এর ফিয়েন্সে নিজেও একজন এজেন্ট। লাইট বাড়ি ফিরে এসে বলে নিশ্চয়ই এটা এলের কাজ। পুলিশ ডিপার্টমেন্টের সাথে সম্পৃক্ত কেউই কিরা। এই সন্দেহে এল ডিপার্টমেন্টের লোকেদের ফ্যামিলির লোকেদের উপর এজেন্ট লাগিয়ে নজর রাখছে। লাইট বুঝতে পারে রে একমাত্র এজেন্ট না, এমন আরও অনেকজন এজেন্ট আছে যারা বিভিন্ন জনকে ফলো করছে। যদি লাইট শুধু তাকে ফলো করা এজেন্টকে মেরে ফেলে তাহলে সন্দেহ তার উপর আসবে। এল বুঝে যাবে যেহেতু লাইটকে ফলো করা এজেন্ট মারা গেছে, তার মানে লাইটই হলো আসল কিরা। তাই এজেন্টদেরকে মারতে হলে সব এজেন্টদেরকে একই সাথে একই টাইমে মারতে হবে। তখন রিউক অবাক হয়ে বলে, লাইট, এফবিআই এজেন্টরা কিন্তু ক্রিমিনাল না, তাদেরকে মারা ঠিক হবে না। পরদিন রে তার ফিয়েন্সের সাথে চার্চে যাওয়ার কথা, কিন্তু হঠাৎ করে রে বলে তার একটা জরুরি কাজ আছে, তাই সে চার্চে যেতে পারবে না। রে আর কিছু না বলে স্টেশনে গিয়ে ট্রেনে উঠে যায়। রে এর এই সময় ট্রেনে করে কোথাও যাওয়ার কথা না, তাহলে সে কোথায় যাচ্ছে? রে এর ফিয়েন্সে একজন এজেন্ট হয়, তার সন্দেহ হয়, তাই সে রেকে ফলো করে ট্রেনে উঠে পড়ে। রে ট্রেনে উঠে একটা খাম দেখতে পায়। খামটা খুলে সে একটা ট্রান্স রিসিভার আর কিছু কাগজ দেখতে পায়। ট্রান্স রিসিভারের মাধ্যমে কিরা রে এর সাথে কন্ট্যাক্ট করে। কিরা বলে সে রেকে প্রতি মুহূর্তে দেখছে, উল্টাপাল্টা কিছু করলেই তাকে মেরে ফেলবে, তাই তাকে কিরার কথা মতো কাজ করতে হবে। আমরা পাশেই লাইটকে লুকিয়ে থাকতে দেখি। রে বলে সে কিভাবে বিশ্বাস করবে সেই আসল কিরা। তখন কিরা বলে তার পাশের সিটে যে বসে আছে সে একজন রেপিস্ট, যাকে 2 বছর আগে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু সে তার ক্ষমতা খাটিয়ে বের হয়ে এসেছে। তখনই সেই রেপিস্ট হার্ট অ্যাটাক করে রে এর পাশেই মারা যায়। রে বিশ্বাস করতে বাধ্য হয় সে আসল কিরার সাথে কথা বলছে। রে এর ফিয়ন্সে নাওমি তখন দূর থেকে রেকে দেখছিল। কিরা জিজ্ঞেস করে তারা মোট কতজন এজেন্ট আছে। রে বলে সে সহ 11 জন আছে। কিরা রেকে সেই এজেন্টদের নাম তার দেওয়া কাগজের শূন্যস্থানগুলোতে লিখতে বলে। রে বলে সে তাদের নাম জানে না। তখন কিরা বলে তাদের লিডারকে সেটা তো অবশ্যই জানে, তার নাম একটা নির্দিষ্ট শূন্যস্থানে লিখতে বলে। রে তাদের লিডারের নাম সেই শূন্যস্থানে লেখার সাথে সাথেই সব এজেন্টের নাম আর ছবি একটা মেলের মাধ্যমে রে এর কাছে চলে আসে। এরপর কিরা এজেন্টদের নামগুলো বাকি শূন্যস্থানে লিখতে বলে। রে বাধ্য হয়ে তাদের নামগুলো বাকি শূন্যস্থানে লিখে দেয়। তখন আমরা ডেথ নোটের আরেকটা রুলস জানতে পারি, যদি কেউ ডেথ নোটের মালিক নাও হয়ে থাকে, তবুও যদি সে ডেথ নোটে কারো চেহারা ভেবে ওই ব্যক্তির নাম লেখে তাহলে সেই ব্যক্তি মারা যাবে। তো এখানে কি হতে চলেছে আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো। রে আবার খামটাকে আগের জায়গায় রেখে দেয়। তখন হঠাৎ করে সে রিউককে ট্রেনের বাইরে দেখতে পায়। হঠাৎ এমন ভয়ঙ্কর কিছু একটা দেখে সে ভয় পেয়ে যায়। কিরার কথা মতো সে ট্রেন থেকে বের হয়ে আসে। তার ফিয়েন্সও ট্রেন থেকে বের হয়ে তাকে ডাক দেয়। এমন সময় রে এর হার্ট অ্যাটাক হয়। কিরা মানে লাইট ট্রেনে থেকে এই দৃশ্য দেখে। রে তার ফিয়েন্সের সামনেই মারা যায়। সো এখানে কি হয়েছে তোমাদের একটু বুঝিয়ে বলি। রে কিন্তু বাকি এজেন্টদেরকে চিনতো না, তবে সে তাদের লিডারকে চিনতো। আর রের হাতে যে কাগজটা ছিল তার নিচে মূলত ডেথ নোটের পেজ ছিল। রে প্রথমে ডেথ নোটে লিডারের নাম লিখেছে। সেই শূন্যস্থানের নিচে লাইট লিখে রেখেছিল যার নাম লেখা হবে সে এজেন্টদের ইনফরমেশন রেকে মেল করে দিবে। তো ঠিক তেমনটাই হয়। এরপর মেলের ইনফরমেশন দেখে রে বাকিদের নামও ডেথ নোটে লিখে দেয়। রে এর মৃত্যুর কথা লাইট আগে লিখে রেখেছিল, তাই রে হার্ট অ্যাটাক করে মারা যায়। আর রে লেখার কারণে সে লিডার সহ বাকি এজেন্টরাও একই টাইমে জাপানের বিভিন্ন জায়গায় হার্ট অ্যাটাক করে মারা যায়। পুলিশের কাছে এই খবর আসার পর সবাই অনেক ভীত হয়ে যায়। তার মানে কিরার কেসে কাজ করা মানে যে কোনো সময় মৃত্যু হতে পারে। চিফ বলে যদি কেউ এই কেস এখানে ছেড়ে চলে যেতে চায় তাহলে সে যেতে পারে, আর যারা নিজের জীবনের পরোয়া না করে কিরাকে ধরতে সাহায্য করতে চায় শুধু তারাই যেন থেকে যায়। এই কথা শুনে একে একে প্রায় সব অফিসাররা বের হয়ে চলে যেতে থাকে। শেষে তারা মাত্র 6 জন থাকে। এল বলে সে আর ওয়াটারিও সাথে আছে। তখন চিফ সহ অন্যরা বলে এল তো লুকিয়ে আছে, তার চেহারা এবং পরিচয় কেউ জানে না, তাই তার কোনো টেনশন নেই। এখন তো এলকেও বিশ্বাস করা কঠিন হয়ে যাচ্ছে। তারা এলকে সামনে আসতে বলে যাতে তাকে নিয়ে তাদের কোনো সন্দেহ না থাকে। তখন এল তাদের সাথে দেখা করতে রাজি হয়ে যায়। তখন ওয়াটারি তাদেরকে একটা বাসায় নিয়ে যায়। সেখানে গিয়ে তারা লাইটের বয়সের একটা ছন্নছাড়া ছেলেকে দেখতে পায়। সে তার পরিচয় দেয় সে হচ্ছে এল, কিন্তু কেউই বিশ্বাস করতে পারছিল না এটা এল। তারা ওয়াটারির দিকে তাকালে ওয়াটারি ইশারা দেয় এটাই হচ্ছে এল। তারা প্রত্যেকে তাদের নাম বলে, তবে এল তার আসল নাম বলে না। সে তাকে রিউজাকি নামে ডাকতে বলে। এল বলে সেদিন জেলে যে 3 জনের মৃত্যু হয়েছিল সেটা কিরার এক্সপেরিমেন্ট ছিল। এর কিছুদিন পরে কিরা এজেন্টদেরকে মেরেছে, তার মানে কিরা পুলিশ ডিপার্টমেন্টের সাথে জড়িত আছে। এরপর রের মৃত্যুর সময় সিসিটিভি ফুটেজ দেখে এল কয়েকজনকে সাসপেক্ট করে। সে চিপ আর বাকিদেরকে সাসপেক্টের ছবি দেখায়। তারা হলো চিপ আর ডেপুটি চিপের ফ্যামিলি মেম্বার, যেখানে লাইট, তার বোন এবং মাও আছে। চিপের ফ্যামিলির দিকে সন্দেহ যাচ্ছে দেখে চিপ কিছুটা আতঙ্কিত হয়ে যায়। এরপর এল বলে রের ফিউন্সে নিজেও একজন এজেন্ট ছিল এবং সে এলের আন্ডারে কাজও করেছিল। সে নিশ্চয়ই কিছু দেখেছে আর তাই নিজে ইনভেস্টিগেশন করছে।
এল বলে কনফার্ম হওয়ার জন্য চিপ আর ডেপুটি চিপের বাড়িতে গোপন ক্যামেরা লাগাতে হবে। চিপ আর অন্যরা ক্যামেরা লাগানোর ব্যাপারে অসম্মতি জানায়, তবে চিপের ফ্যামিলি যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য ক্যামেরা লাগাতেই হবে। এদিকে রেয়ের ফিউন্সে নাওমি ইনভেস্টিগেশন করে জানতে পারে রেয়ের দায়িত্ব ছিল লাইটকে ফলো করা, তাই নাওমি প্রথমে লাইটের গার্লফ্রেন্ড শিউরির সাথে দেখা করে। এদিকে লাইট আগে থেকে কিছু ক্রিমিনালের নাম লিখে তাদের মৃত্যুর দিন তারিখ লিখে দেয়, যাতে সামনে কখনো সে অসুস্থ থাকলেও মৃত্যু থেমে না থাকে, তাহলেই তার উপর সন্দেহ আর আসবে না। পরদিন শিউরি নাওমিকে লাইটের সাথে দেখা করায়। নাওমি তার নাম বলে মিস মাকি। সে জানায় সে কিরার কেস নিয়ে একটা আর্টিকেল লিখছে। তাদের মধ্যে কিরার কেস নিয়ে কিছুক্ষণ কথা হয়। নাওমি বলে সে সন্দেহ করছে লাইট হচ্ছে কিরা। লাইট বলে সে এসব ব্যাপারে কিছুই জানে না। এর মাঝেই কিরার ডেথ নোটের একটা টুকরো নিয়ে নাওমির কার্ডে দেওয়ার নাম লিখতে শুরু করে। নাওমির কথায় তারা চলে যাওয়ার সময় নাওমি বলে লাইট তাকে মারতে পারবে না, কারণ কার্ডে ভুল নাম দেওয়া আছে। ভুল নামের কারণে আসলেই নাওমি মারা যায় না। সে আরও বলে সে রেয়ের খুনি কিরাকে অ্যারেস্ট করেই ছাড়বে। বাড়িতে ফিরে এসে লাইট অস্বাভাবিক কিছু লক্ষ্য করে। নিজের রুমে ঢুকে সে অন্য কারো ঘ্রাণ পায়। লাইট অনেক ইন্টেলিজেন্ট হওয়ায় বুঝে যায় যে তার বাড়িতে কেউ এসেছিল, তার মানে তার উপর নজর রাখার জন্য পুরো বাড়িতে ক্যামেরা আর বাগ লাগানো আছে। লাইট তখন রিউকের সাথে কোনো কথাই বলে না। বের হয়ে গিয়ে সে রিউকে বলে ভিতরে সে কথা বলেনি, কারণ সেখানে ক্যামেরা লাগানো ছিল। এদিকে চিপ, এল আর অন্যান্য অফিসাররা দিনরাত ক্যামেরায় লাইটকে পর্যবেক্ষণ করতে থাকে, কিন্তু সন্দেহজনক কিছুই খুঁজে পায় না। চিপ জিজ্ঞেস করে কিভাবে প্রমাণ হবে লাইট কিরা না। এল বলে লাইট ক্যামেরায় বন্দি থাকা অবস্থায় যদি লাইভে একটা খুন হয় তাহলে লাইট নির্দোষ প্রমাণ হবে। 3 দিনের মাথায় একজন খুন হয়। এতে চিপ অনেক খুশি হয়ে যায়, কিন্তু এল বলে এটা লাইভ খুন ছিল না। ভুলে গেলে চলবে না, কিরা মৃত্যুর তারিখ আগে থেকে ঠিক করে দিতে পারে। এরপর আবারও কিছু সময় কেটে যায়। রাতে লাইট ডিনার শেষ করে চিপসের প্যাকেট নিয়ে রুমে পড়ার জন্য চলে আসে। সে চিপস খেতে খেতে পড়ছিল। এদিকে নিউজে দেখানো হয় একজন সাসপেক্ট 5 বছরের একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে হত্যা করে ফেলেছে, আর এই খবরটা লাইভে চলছে। এদিকে ক্যামেরায় দেখা যাচ্ছে লাইট নিউজ না দেখে টেবিলে বসে চিপস খাচ্ছে আর পড়ছে। কিছুক্ষণ পর খবর আসে সেই সাসপেক্ট হার্ট অ্যাটাক করে মারা গেছে, তার মানে এটা কিরা করেছে। আর ওই সময় লাইট সন্দেহজনক কিছু করেনি, তাই এল মানতে বাধ্য হয় লাইট কিরা না। তারা ক্যামেরা আর বাঘ খুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা জানতে পারি লাইটই নিউজে দেখানো খুনটা করেছে। মূলত সে মার্কেট থেকে আসার সময় চিপসের প্যাকেটের ভিতরে মোবাইল, কলম আর ডেথ নোটের একটা পেজ রেখে দিয়েছিল। মোবাইলে নিউজ দেখেছে আর বাম হাত দিয়ে খুনির নাম ডেথ নোটে লিখেছে। যেহেতু লাইট নির্দোষ প্রমাণ হয়েছে, তাই লাইটের বাড়ি থেকে সব ক্যামেরা আর বাক্স আবারও খুলে নেওয়া হয়। এরপর নাওমি এলকে কল করে বলে সে জানে লাইটই হচ্ছে কিরা, আর সে এটা প্রমাণ করেই ছাড়বে। এদিকে শিউরি লাইটকে কল করে দেখা করার জন্য বলে। লাইট বলে সে 30 মিনিটের মধ্যেই দেখা করতে পারবে। তখন আমরা দেখতে পাই নাওমি শিউরিকে আটকে লাইটকে কল করে ডাকতে বাধ্য করেছে। নাওমি শিউরির মাধ্যমে লাইটকে একটা মিউজিয়ামে ডাকে। এই সব কিছুই এল আর চিপ সহ অন্যরা লাইভে দেখছিল। নাওমি শিউরিকে বন্দুক তাক করে লাইটকে কনফেস করতে বলে। লাইটই যে কিরা সে যদি এটা মেনে না নেয় তাহলে সে শিউরিকে গুলি করে দিবে। চিপ দ্রুত সেখানে পুলিশ পাঠাতে বলে, আর এদিকে লাইট বারবার বলতে থাকে সে কিরা না। তবুও সে শিউরিকে না মেরে যেন তাকে মেরে ফেলে, কিন্তু তবুও নাওমি বারবার লাইটকে জোর করতে থাকে। নাওমি লাইটকে তার নাম বলে, আর পারলে সেখানেই তাকে হত্যা করে শিউরিকে উদ্ধার করতে বলে। লাইট তখনও বলে সে কিরা না। তখনই বাইরে পুলিশের সাইরেনের আওয়াজ শুনে শিউরি নাওমিকে ধাক্কা দিয়ে লাইটের দিকে দৌড় দেয়। এর মাঝেই নাওমি শিউরিকে গুলি করে দেয়। গুলি খেয়ে শিউরি লাইটের কোলেই মারা যায়। পুলিশ চলে আসলে নাওমি নিজের মাথায় গুলি করে মারা যায়। লাইটকে কষ্ট পেতে দেখে রিউক সমবেদনা জানায়। তখন লাইট যেটা বলে সেটা আসলে খুবই শকিং। লাইট বলে সে নিজে শিউরিকে মেরেছে। নাওমির শিউরিকে কিডন্যাপ করা, লাইটের এখানে আসা, এরপর নাওমির হাতে শিউরির মারা যাওয়া, নাওমির আত্মহত্যা, এই সব কিছুই লাইট আগে থেকে ডেথ নোটে লিখে রেখেছিল। লাইট নাওমির নাম জানতো না, তবে সেদিন রেয়ের মৃত্যুর সময় সে নাওমির হাতে বিয়ের কার্ড দেখেছিল। এরপর চার্চে গিয়ে তাদের ইনফরমেশন বের করে নাওমির নাম সে জানতে পেরেছিল। অর্থাৎ এই পুরোটাই লাইটের প্ল্যান ছিল। সে তার গার্লফ্রেন্ডকেও মারতে দ্বিধা করেনি। লাইটের বাবা চিপ ইয়াগামি তাকে সান্ত্বনা জানাতে আসলে সে বলে কিরার কারণে সে শিউরিকে হারিয়েছে, তাই সে কিরাকে ধরতে সাহায্য করতে চায়, সে টিমে যুক্ত হতে চায়। তখন এল নিজে এসে লাইটকে টিমে ওয়েলকাম জানায়। লাইট আর এল প্রথমবারের মতো সামনাসামনি হয়। এল বলে আমরা একসাথে কিরাকে ধরবো। শুরুতে আমরা একজন অ্যাক্ট্রেস যার নাম মিসা আমানে, তাকে একজনের থেকে দূরে পালাতে দেখি। সেই লোকটা মিসাকে মারার জন্য মিসার উপর আক্রমণ করেছে। মিসাও জীবন বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তখন আশেপাশে কোনো মানুষ ছিল না। একটা শিনিগামী এই সব কিছু দেখছিল। সে আক্রমণ করা লোকটার নাম তার ডেথ নোটে লিখে ফেলে। এতে লোকটা মিসাকে মারার আগেই নিজেই হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপর একটা নোটবুক উপর থেকে মিসার সামনে এসে পড়ে। এটাও লাইটের কাছে থাকা ডেথ নোটের মতো একটা ডেথ নোট।
তার মানে পৃথিবীতে এখন একই সাথে দুইটা ডেথ নোট আর দুইটা ডেথ গড মানে শিনিগামি আছে। এদিকে আমরা আগের পর্বে যেমনটা দেখেছিলাম, লাইট তার প্ল্যান ফুলফিল করার জন্য টাস্ক ফোর্সে যুক্ত হয়ে এলের আসল নাম জানার জন্য তার গার্লফ্রেন্ড শিউরিকে মেরে ফেলেছিল। পরদিন লাইট শিউরির ফিউনারালে অংশ নিতে আসে। লাইট তার বাবাকে বলে সে কিরাকে ধরিয়ে দিয়ে শিউরিকে হত্যার বদলা নেবে। তখন রিউক হাসতে হাসতে বলে, তুমি তো আসল কিরা, তুমি নিজেকে ধরিয়ে দিবে নাকি? এরপর ওয়াটারি কিরাকে টাস্ক ফোর্সের গোপন হেডকোয়ার্টারে নিয়ে যায়। অনেক সুরক্ষিত সিকিউরিটি পার করে তারা হেডকোয়ার্টারের ভিতরে প্রবেশ করে। ওয়াটারি বলে, রিউজাকি আমি লাইটকে নিয়ে এসেছি। এটা শোনার সাথে সাথেই লাইট বলে, রিউজাকি তাহলে তোমার নকল নাম, তুমি কিরা থেকে নিজেকে বাঁচানোর জন্য নকল নাম ব্যবহার করছো। এল বলে, তুমি অনেক ইন্টেলিজেন্ট, কিন্তু তুমি এটা কিভাবে বুঝতে পারলে? লাইট বলে, কিরার কেস নিয়ে লজিক্যালি চিন্তা করলে এটা বোঝা খুবই সহজ। এল বলে, আমি শুনেছি তুমি অনেক ইন্টেলিজেন্ট, তবে আমি সন্দেহ করছি যে তুমিই আসল কিরা। লাইট এলের সাথে চেস খেলতে খেলতে বলে, তুমি কি মজা করছো নাকি? এল বলে, আমি মজা করা পছন্দ করি না। লাইট বলে, তাহলে তুমি আমার মতো ডেঞ্জারাস একজনকে টাস্ক ফোর্সে ইনভাইট করেছো কেন? এল বলে, কারণ আমি মারা গেলে সবাই বুঝে যাবে তুমি আসল কিরা। লাইট বলে, তুমি এত শিওর কিভাবে হলে? এল বলে, আমাদের ইনভেস্টিগেশনের সকল তথ্য কিরার কাছে লিক হয়ে যাচ্ছিল, তাই আমরা FBI এজেন্ট লাগিয়ে টিমের সবার ফ্যামিলি মেম্বারদের উপর নজর রেখেছিলাম, তুমিও তাদের মধ্যে একজন। এই মিশনের সকল FBI এজেন্ট মারা গেছে, তবে আমরা একজনকে খুঁজে পেয়েছি যার উপর সন্দেহ সবচেয়ে বেশি, সেটা হচ্ছে তুমি। তাই আমরা তোমার বাড়িতে রুমে ক্যামেরা আর বাক্স লাগিয়েছিলাম। লাইট বলে, এটা তো ইল্লিগাল। এল বলে, আমি জানি তুমি কোনোভাবে বুঝে গিয়েছিলে তোমার বাড়িতে ক্যামেরা আছে, এমনকি নাওমিকেও আমরা কোনো ধরনের ইনফরমেশন দেইনি, তবুও নাওমি ইনভেস্টিগেশন করে তোমার কাছে পৌঁছে গিয়েছিল। তখন অন্য ডিটেকটিভরা বলে, লাইট মাত্রই তার গার্লফ্রেন্ডকে হারিয়েছে, তার সাথে এসব কথা বলা মোটেই উচিত হচ্ছে না। এল বলে, কিরা মৃত্যু সিচুয়েশন নিজের মতো করে সাজাতে পারে, তাই এমনটা হতে পারে লাইট শিউরি আর নাওমিকে কন্ট্রোল করে প্ল্যান মতো হত্যা করেছে। লাইট বলে, সে যদি এমনটা করে থাকে তাহলে এর পিছে কি কারণ থাকতে পারে? এল বলে, যাতে সে সবার সিম্প্যাথি পেয়ে টাস্ক ফোর্সে জয়েন হতে পারে আর এলের আসল নাম জেনে তাকে মারতে পারে। তখন ডিটেকটিভ মাতসুদা এলের উপর অনেক রেগে যায়। সে বলতে থাকে, এল একজন হার্টলেস মানুষ, তার দয়া মায়া নেই। তো বুঝতেই পারছো, লাইট অনেক ইন্টেলিজেন্ট হলেও এল কোনো অংশেই লাইটের থেকে কম যায় না। সে ইজিলি কিরার চালগুলো ধরে ফেলতে পারছে। লাইট জিজ্ঞেস করে, তাহলে বলো আমি কিভাবে খুনগুলো করেছি? এল বলে, এখন এই একটা জিনিস আমার জানতে হবে। লাইট বলে, যদি প্রমাণ হয় সেই কিরা তাহলে কি হবে? এল বলে, দুর্ভাগ্যবশত তোমার মৃত্যুদণ্ড হবে। তখনই লাইট দাবা খেলায় এলকে চেকমেট করে দেয়, মানে লাইট জিতে যায়। এল এটা দেখে অনেক অবাক হয়ে যায় আর বলে, তুমি অনেক বুদ্ধিমান। অন্য একজন ডিটেকটিভ বলে, এল শুধু লাইটকে একটু বাজিয়ে দেখেছে, তারা এখন আর লাইটকে কিরা হিসেবে সন্দেহ করছে না। এল বলে, আমিও আশা করি তুমি কিরা না। তখন রিউক লাইটকে বলে, তুমি চাইলে এখন এলের নাম খুব সহজে জেনে তাকে মেরে ফেলতে পারো, তার জন্য তোমাকে শুধু তোমার অর্ধেক আয় দিয়ে আমার সাথে ডিল করে শিনিগামি চোখ নিতে হবে। তবে কিরা এই অফার অ্যাকসেপ্ট করে না। এদিকে সাকুরা টিভির স্টুডিওর সামনে সাকুরা টিভি ফেস্টিভ্যাল নামে একটা মেলা হচ্ছিল, সেখানে লাইটের বোন সায়াও ঘুরতে এসেছে। তখনই চিপ ইয়াগামের কাছে খবর আসে কিরা সাকুরা টিভির কাছে তার কিছু ভিডিও টেপ পাঠিয়ে সেগুলো নিউজে দেখাতে বলেছে। টিভি চালিয়ে দেখতে পায় সাকুরা টিভিতে বলা হচ্ছে 3 দিন আগে কেউ একজন তাদেরকে 2টা ভিডিও টেপ পাঠিয়েছে। সে নিজেকে সেকেন্ড কিরা বলে পরিচয় দিয়েছে। প্রথম ভিডিওতে বলা হয়েছে একজন ক্রিমিনাল যাকে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার করা হয়েছে সে মারা যাবে, আর সে সত্যি গতকাল হার্ট অ্যাটাকে মারা গেছে। এবং সেকেন্ড ভিডিও টেপটা যা আজকে এই সময় সম্প্রচার করতে বলা হয়েছে, যদি তারা এমনটা না করে তাহলে সেকেন্ড কিরা সাকুরা টিভি সবাইকে মেরে ফেলবে। এরপর সেকেন্ড কিরার পাঠানো ভিডিওটা চালানো হয়। সে বলতে শুরু করে, আমি হলাম সেকেন্ড কিরা, আমিও কিরার মতো ক্রিমিনালদেরকে ঘৃণা করি। আমি এমন একটা ওয়ার্ল্ড তৈরি করতে চাই যেখানে কোনো ক্রাইম থাকবে না, আর যে আসল কিরার বিরুদ্ধে যাবে সেই আমার শত্রু হয়ে যাবে। কিরাকে কোনোভাবে বাধা দিলে তাকেও মরতে হবে, যাতে পৃথিবীর শান্তি বজায় থাকে। এরপর সেকেন্ড কিরা বলে, হিবিমা কাজুহিকো নামের এক ব্যক্তি কিরার বিরুদ্ধে কথা বলছে, তাই তাকে লাইভে হত্যার শাস্তি দেওয়া হবে, সে হার্ট অ্যাটাকে মারা যাবে। আর সত্যি সত্যি হিবিমা লাইভ টক শোতে কিরার বিরুদ্ধে কথা বলার সময় হার্ট অ্যাটাক করে মারা যায়। সেকেন্ড কিরা বলে, সবাইকে কিরাকে রক্ষাকর্তা হিসেবে মেনে নিতে হবে, তারা একসাথে মিলে নতুন একটা দুনিয়া তৈরি করবে। এখন শুধু কিরাই অন্যায় অবিচারে তলিয়ে যাওয়া এই পৃথিবীটাকে বাঁচাতে পারে। তখন সাকুরা টিভির সামনে থাকা কিছু মানুষ সেকেন্ড কিরার কথায় মোটিভেট হয়ে কিরার নামে স্লোগান দিতে শুরু করে। ততক্ষণে টাস্কফোর্সের একজন ডিটেকটিভ মুগি সেখানে এসে সবাইকে বলে, তোমরা কিরাকে সাপোর্ট করো না, কিরা একজন খুনি, সে নৃশংসভাবে মানুষকে হত্যা করে। এরপর কিছুক্ষণের মধ্যেই ডিটেকটিভ মুগি হার্ট অ্যাটাক করে ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। অতঃপর মুগি মারা যায়। লাইটের বোন সায়ো মুগিকে চিনত। সায়ো তো তখন সেখানেই ছিল। সে মুগির কাছে ছুটে আসে। এরপর দুজন পুলিশ সেখানে এসে সবাইকে চলে যেতে বলে, আর তাদেরও একই অবস্থা হয়। তারা দুইজনও হার্ট অ্যাটাক করে মারা যায়।
তখন অন্য ডিটেকটিভরা সাকুরা টিভিতে যেতে চাইলে এল বলে এখন সেখানে গেলে মগির মতো তারাও মারা যাবে। এল কতটা ইন্টেলিজেন্ট সেটা এখানেই আমরা বুঝতে পারি। এল বলে মনে হচ্ছে এই সেকেন্ড কিরা কারো ফেস দেখিয়ে তাকে মেরে ফেলতে পারে। সে অর্ডার দেয় সেখানে থাকা সকল পুলিশকে যেন সরিয়ে নেওয়া হয়, না হলে তারাও মারা যাবে। এরপর সেকেন্ড কিরা আসল কিরাকে তার সাথে দেখা করতে বলে। সে বলে তার কাছে শিনিগামির চোখ আছে, সে কিরাকে সাহায্য করতে পারবে। এটা শুনে এল শকড হয়ে চেয়ার থেকে পড়ে যায়। এল বলে এখন কি আমার ডেথ গড শিনিগামিকেও বিশ্বাস করতে হবে নাকি? সিচুয়েশন কন্ট্রোল করার জন্য লাইট বলে হয়তো শিনিগামি মানে হত্যা করাকে বোঝানো হয়েছে। এদিকে সাকুরা টিভির সামনে লাইটের বোন সায়ো চিৎকার করে বলে কিরা ন্যায় বিচার করছে না, সে একজন খুনি, সে কিভাবে মানুষদেরকে এত ইজিলি মেরে ফেলছে। সায়োকে তখন সাকুরা টিভিতে লাইভ দেখানো হচ্ছে, তার মানে সেকেন্ড কিরা সায়োকেও মেরে ফেলতে পারে। লাইট এটা দেখে তার বোনের জন্য আতঙ্কিত হয়ে যায়। আমরা দেখতে পাই যে এসব খুন করছে মানে সেকেন্ড কিরা, সে সায়োর নাম আর আয়ু দেখতে পাচ্ছে। তার মানে সেকেন্ড কিরা শিনিগামির সাথে অর্ধেক আয়ুর বিনিময়ে শিনিগামির চোখের ডিল করেছে। তখনই আমরা এই সবকিছু ঘটানো সেই সেকেন্ড কিরাকে দেখতে পাই। এটা মূলত সেই অ্যাক্ট্রেস মানে মিসা, যে মুভির প্রথম দিকে একটা ডেথ নোট পেয়েছিল। সে সায়োর এসব কথায় রেগে যায়, তবে সায়োর নাম ডেথ নোটে লেখে না। ততক্ষণে একজন অফিসার হেলমেট পরে তার মুখ ঢেকে এসে সাকুরা টিভির ডিসপ্লে আর ক্যামেরা ভেঙে ফেলে। আমরা দেখতে পাই এটা হচ্ছে লাইটের বাবা চিপ ইয়াগামি। চিপ সায়োর ফেস ঢেকে দিয়ে সায়োকে সেভ করে। এরপর ভিতরে গিয়ে ভয় দেখিয়ে সাকুরা টিভির সম্প্রচার বন্ধ করে দেয়। এরপর চিপ কল করে বলে সেকেন্ড কিরার পাঠানো ভিডিও ট্যাপগুলো জব্দ করা হয়েছে। লাইট দ্রুত তার বাবা আর বোনকে দেখার জন্য সেখানে যেতে থাকে। লাইট বলে সেকেন্ড কিরার কাছে শিনিগামির চোখ আছে, যদি সে আসলে কিরার সাপোর্টার হয়ে থাকে তাহলে তার শিনিগামি চোখ ব্যবহার করে ইজিলি এলকে মেরে ফেলা যাবে। তাই এলের আগেই সেকেন্ড কিরাকে খুঁজে বের করতে হবে। মিসা মূলত তখন সাকুরা টিভির স্টুডিওতে তার নতুন গান রেকর্ড করতে এসেছিল, মানে সে সাকুরা টিভির উপরেই ছিল। লাইট সেখানে এসে তার বাবা আর বোনের সাথে দেখা করে। একই সময়ে মিসা উপর থেকে নিচে নামছিল। তখন মিসা লাইটকে দেখতে পায়। মিসা শিনিগামি চোখের কারণে অন্যদের নাম আর আয়ু দেখতে পাচ্ছিল, কিন্তু লাইটের নাম সে দেখতে পাচ্ছে কিন্তু আয়ু দেখতে পাচ্ছে না। তখন মিসা বুঝে যায় লাইট ইয়াগামি হচ্ছে তার বস মানে আসল কিরা, কারণ যার কাছে ডেথ নোট থাকে তার আয়ু অন্য ডেথ নোটের মালিক শিনিগামি চোখ দিয়েও দেখতে পায় না। এভাবেই মিসা আসল কিরাকে খুঁজে পায়। এদিকে ভিডিও টেপে থাকা ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করে ডিটেকটিভরা জেনে যায় সেকেন্ড কিরা হচ্ছে একটা মেয়ে। এল বলে এমনও হতে পারে আসল কিরা তাদেরকে কনফিউজ করার জন্য এসব করছে, যাতে সে বোঝাতে পারে সে ছাড়াও আরও কিরা আছে। লাইট বলে এটা অসম্ভব, কারণ ফার্স্ট কিরা শুধু ফেস দেখে খুন করতে পারতো না, কিন্তু সেকেন্ড কিরা ফেস দেখে খুন করছে। এমনকি ভিডিও ট্যাপগুলো চাইল্ডিশ ছিল, তার মানে সেকেন্ড কিরা অনেক বোকা আর প্রথম কিরার থেকে আলাদা। এমনকি প্রথম কিরা ইনোসেন্টদেরকে মারে না, কিন্তু এই কিরা মেরেছে। এল বলে যদি সেকেন্ড কিরা আর আসল কিরা একসাথে হাত মেলায় তাহলে আরও ভয়ানক কিছু হবে, তাই সেকেন্ড কিরাকে যত দ্রুত সম্ভব ধরতে হবে। এল তখন সন্দেহ করে সেকেন্ড কিরা হয়তো সাকুরা টিভির স্টুডিওর ভিতরে থেকে এসব করেছে, তাই সে ওই সময়ে সাকুরা টিভি স্টুডিওতে থাকা সবার নামের লিস্ট বের করতে বলে আর চিপ ইয়াগামিকে সাকুরা টিভির মাধ্যমে আসল কিরাকে একটা মেসেজ পাঠানোর ব্যবস্থা করতে বলে। অন্যদিকে সাকুরা টিভির সবাই তাদের চ্যানেলের টিআরপি বেড়ে যাওয়ায় আনন্দ করছিল। সবাই সাইকো নামের টিভি অ্যাঙ্করকে সম্পূর্ণ ক্রেডিট দিয়ে দেয়। তখন একজন রিপোর্টার অন্য একজন রিপোর্টার তাকাদাকে বলে সম্পূর্ণ ক্রেডিট তাকাদার পাওয়ার কথা, কারণ তাকাদা প্রথম দিন থেকেই কিরার পক্ষে রিপোর্ট তৈরি করে যাচ্ছে, যার কারণে সেকেন্ড কিরা তাকে ভিডিও টেপগুলো পাঠিয়েছে। তাকাদাকে সাইকোর জায়গায় থাকার কথা। তখন তাকাদা বলে সাইকোর জায়গায় যেতে হলে ম্যানেজারের সাথে কম্প্রোমাইজ করতে হতো, যেটা সে করেনি। সাইকো কম্প্রোমাইজ করেছে, তাই সে অ্যাঙ্কর হতে পেরেছে। এদিকে মিসা ইন্টারনেটে সার্চ করে লাইট ইয়াগামির সকল ডিটেলস বের করে ফেলে। এক দেখাতে সে লাইটকে পছন্দ করে ফেলেছে। ডিটেকটিভরা সেদিন সাকুরা টিভি স্টুডিওতে থাকা সবার আইডেন্টিটি বের করে ইনভেস্টিগেশন করতে শুরু করে, যাদের মধ্যে আমানে মিসাও একজন। সেদিন রাতেই মিসা রাস্তায় লাইটের সামনে চলে আসে। সে লাইটকে ডিরেক্ট বলে আমি ভেবেছি তুমি এত টেনশনে আছো, তাই এখনই তোমার সাথে দেখা করতে চলে আসলাম। এরপর মিসা লাইটকে তার ডেথ নোটটা দেখায়। লাইট ডেথ নোট দেখে বুঝে ফেলে এটাই হচ্ছে সেকেন্ড কিরা। ডেথ নোট টাচ করার সাথে সাথে সে সেকেন্ড শিনিগামি রেমকে দেখতে পায়। রাস্তায় আর কোনো কথা না বলে লাইট মিসাকে তার বাড়িতে তার রুমে নিয়ে যায়। লাইট জিজ্ঞেস করে সে কিভাবে জেনেছে লাইটই হচ্ছে আসল কিরা। মিসা বলে সে তার অর্ধেক আয়ুর বিনিময়ে শিনিগামির চোখ নিয়েছে। সে অন্যদের আয়ু দেখতে পেলেও লাইটের আয়ু দেখতে পায়নি। এভাবেই সে বুঝে গেছে লাইটের কাছেও ডেথ নোট আছে, তার মানে লাইটই হচ্ছে আসল কিরা। এই ব্যাপারটা কিন্তু লাইট নিজেও জানতো না। তখন লাইট রিউককে বলে তাকে এই রুলসটা জানালো না কেন। রিউক বলে লাইট তো কখনো জানতেই চায়নি। এরপর মিসা লাইটকে তার পরিচয় দেয়, সে মোটামুটি অনেক ফেমাস। লাইট বলে মিসা বাচ্চাদের মতো কাজ করছে, সে খুব সহজেই ধরা পড়ে যাবে, আর সে ধরা পড়লে লাইটও ধরা পড়ে যাবে, তাই তারা একসাথে কাজ করতে পারবে না।
মিসা বলে সে তার চোখ দিয়ে এলের নাম জেনে এলকে মারতে পারবে এবং সে এখন থেকে লাইটের কথা মতোই কাজ করবে, এতে পুলিশের কাছে সে ধরাও পড়বে না। লাইট বলে পুলিশ অলরেডি মিসার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে গেছে। তখন মিসা বলে সে এতটাও বোকা না, ভিডিও টেপে থাকা ফিঙ্গারপ্রিন্ট অন্য একটা মেয়ের। তাও যদি লাইট মিসাকে অবিশ্বাস করে, তাই মিসা তার ডেথ নোটটা লাইটকে দিয়ে দেয়। যদিও সে লাইটকে ডেথ নোট দিয়ে দিয়েছে, তবুও যতক্ষণ পর্যন্ত মিসা ডেথ নোটের মালিকানা নিজের ইচ্ছায় না ছাড়বে, ততক্ষণ সে ডেথ নোটের মালিক থাকবে এবং শিনিগামির চোখ ব্যবহার করতে পারবে। এভাবেই সে এলের নাম জেনে লাইটকে সাহায্য করবে। মিসা বলে লাইট যদি তাকে নিজের কাজে ব্যবহার করে তবুও সে খুশি থাকবে। মিসা আরও বলে প্রয়োজন হলে যেন লাইট মিসার নাম ডেথ নোটে লিখে মিসাকে মেরে ফেলে। এর বিনিময়ে মিসা শুধু লাইটের গার্লফ্রেন্ড হতে চায়। লাইট জিজ্ঞেস করে সে এসব কেন করছে। তখন র্যাম মিসার অতীতের একটা ঘটনা বলে। একদিন রাতে মিসা বাহির থেকে বাড়িতে এসে দেখতে পায় তার বাবা, মা আর ছোট ভাই রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। তখনই সে বাইরে তাকিয়ে খুন করা সে লোকটাকে দেখে ফেলে। খুনি যদিও পালিয়ে যায়, কিন্তু মিসা তার চেহারাটা অনেক ভালো করে দেখেছিল। মিসার দেওয়া তথ্যমতে পুলিশ খুনিকে অ্যারেস্ট করে, কিন্তু মিসা যেহেতু একমাত্র প্রত্যক্ষদর্শী, এছাড়া আর কোনো প্রমাণ নেই, তাই কিছুদিনের মধ্যে সেই খুনিটা ছাড়া পেয়ে যায়। এই ঘটনায় মিসা অনেক ভেঙে পড়ে, সে একা একা থাকতে শুরু করে। হঠাৎ একদিন মিসা জানতে পারে তার ফ্যামিলিকে হত্যা করা সেই খুনি মারা গেছে, আর তাকে মেরেছে কিরা নামের একজন। এরপর থেকে মিসা কিরাকে তার বস মানতে শুরু করে। এসব শুনে লাইট মিসার সাথে হাত মেলাতে রাজি হয়, মিসাকে তার গার্লফ্রেন্ড বানিয়ে নেয়। তবে লাইট সম্পর্কে আমরা যা জেনেছি তাতে বুঝতে বাকি নেই যে লাইট মিসাকে তার কাজের জন্য ইউজ করবে। লাইট মিসাকে বলে যদি তাদের মধ্যে কোনো একজন ধরা পড়ে তাহলে অন্যজনের নাম নিতে পারবে না, এমনকি ডেথ নোট সম্পর্কেও বলতে পারবে না। মিসাও লাইটকে প্রমিস করে সে বলবে না। লাইট মিসাকে বলে সে মিসাকে এলের কাছে নিয়ে যাবে, যাতে মিসা এলের নাম দেখতে পারে। এভাবে তারা এলকে ইজিলি মারতে পারবে। তখন র্যাম এসে লাইটকে বলে লাইট যদি কখনো মিসাকে মারার চেষ্টা করে তাহলে তার আগেই র্যাম লাইটকে মেরে ফেলবে। পরদিন লাইট তার কলেজে ক্লাস করার সময় এল সেখানে আসে। এল বলে কয়েকদিন হয়ে গেছে এখনও কিরা নতুন কোনো হত্যা করেনি, তাই সে সন্দেহ করছে আসল কিরা এবং সেকেন্ড কিরা একে অপরের সাথে হাত মিলিয়েছে। লাইট বলে এলের এভাবে পাবলিকলি নিজের ফেস দেখানো ঠিক হচ্ছে না। এল বলে সে যে এল এটা তো শুধু এখানে লাইটই জানে, অন্য কেউ এলকে চিনে না। যদি লাইটই কিরা হয় আর সেকেন্ড কিরাকে এলের পরিচয় বলে দেয় তাহলে সে মারা যাবে, আর তার জন্য সে একটা মাস্ক নিয়ে এসেছে। তারা ক্লাস থেকে বের হওয়ার সময় এল বলে সে একটা ইম্পর্ট্যান্ট কাজে এখানে এসেছে। তখনই মিসা লাইটের সাথে দেখা করতে আসে। মিসাকে দেখে লাইট খুশি হয়, কারণ মিসা এখন এলের নাম জানতে পারবে। ঠিক এমনটাই হয়, মিসা মজার ছলে এলের মাস্কটা খুলে ফেলে আর এলের আসল নাম জেনে যায়। তবে এল মিসার হাত ধরে বলে সে মিসার অনেক বড় ফ্যান। তখনই আশেপাশের সকল স্টুডেন্টরা মিসাকে চিনে ফেলে, তারা মিসাকে ঘিরে ধরে। এরপর মিসা লাইটকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এলও তখন হেডকোয়ার্টারে ফিরে যেতে শুরু করে। তখন লাইট মিসার থেকে এলের আসল নাম জানার জন্য মিসাকে কল করে, কিন্তু এখানে একটা টুইস্ট ঘটে যায়। মিসার ফোন এল রিসিভ করেছে, মানে ভিড়ের মধ্যেই এল মিসার ফোনটা চুরি করে নিয়েছে। লাইট বলে মিসার ফোন তোমার কাছে কেন? এল বলে সে এই মোবাইলটা নিচে পড়ে থাকতে দেখে তুলে নিয়েছে। লাইট এলের থেকে মিসার ফোন কেড়ে নেয়। এল বলে মাত্রই তো তোমার সাথে মিসার দেখা হলো, তাহলে এখনই মিসাকে কল করার কি প্রয়োজন হলো? হয়তো তুমি মিসাকে অনেক বেশি ভালোবাসো, অথবা তোমার মিসা থেকে ইমার্জেন্সি কিছু জানার আছে। এদিকে ডিটেকটিভরা মিসাকে অ্যারেস্ট করে হেডকোয়ার্টারে নিয়ে যায়। সেই খবর এলকে জানানো হয়। এল লাইটকে বলে মিসাকে সেকেন্ড কিরা সন্দেহ করে গ্রেপ্তার করা হয়েছে, কারণ মিসা কিরার একনিষ্ঠ ভক্ত, আর সাকুরা টিভি স্টুডিওতে মিসা উপস্থিত ছিল। এল লাইটের থেকে মিসার ফোন নিয়ে নেয় আর লাইটকে কিছুদিনের জন্য হেডকোয়ার্টার থেকে দূরে থাকতে বলে। এরপর এল সেখান থেকে চলে যায়। তারা যেহেতু সন্দেহ করছে মিসা মানে সেকেন্ড কিরা কারো ফেস দেখে তাকে হত্যা করতে পারে, তাই মিসাকে একটা রুমে হাত পা বেঁধে আটকে রাখা হয় আর তাকে 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়। মিসা যেহেতু একজন সেলিব্রিটি, তাই এল মিসার এজেন্টের মাধ্যমে মিসা হসপিটালে ভর্তি আছে এই খবর ছড়িয়ে দিতে বলে। এল চিপ ইয়াগামিকে বলে লাইট আর মিসা একে অপরের বন্ধু। ইতিমধ্যে মিসা তাদের বাড়িতেও গিয়েছিল, তার মানে মিসা যদি সেকেন্ড কিরা হিসেবে প্রমাণিত হয় তাহলে লাইট যে আসল কিনা সেটাও প্রমাণ হয়ে যাবে। এদিকে লাইট বলে মিসা পুলিশকে কিছু বলে দেওয়ার আগেই তাকে র্যামের সাথে যোগাযোগ করতে হবে। রিউক বলে শিনিগামিরা সবসময় তাদের ডেথ নোটের আসল মালিকের সাথে থাকে, যতক্ষণ পর্যন্ত মালিক নিজ ইচ্ছা ডেথ নোটের মালিকানা না ছাড়ে অথবা মারা না যায় ততক্ষণ পর্যন্ত শিনিগামিরা মুক্ত হয় না। তার মানে র্যাম এখন মিসার সাথেই আছে। এরপর 2 দিন কেটে যায়, তবুও মিসা কিছুই স্বীকার করে না, এমনকি সে নিজেকে নির্দোষ বলে না, একেবারে চুপচাপ হয়ে আছে। হঠাৎ করে মিসা চিৎকার করে বলে সে আর সহ্য করতে পারছে না আর বারবার তাকে মেরে ফেলতে বলে। মিসা বলে তুমি তো খুব সহজেই আমাকে মেরে ফেলতে পারবে, প্লিজ আমাকে মেরে ফেলো, আমার তো সেদিনই মরে যাওয়ার কথা ছিল যেদিন আমার ফ্যামিলি মারা গিয়েছিল। এল সহ অন্য ডিটেকটিভরা ভাবে মিসা এই কথাগুলো তাদেরকেই বলছে,
কিন্তু আমরা তো জানি মিসা এই কথাগুলো আসলে র্যামকে বলছে। এই কিছুক্ষণ পর র্যাম লাইটের কাছে আসে। র্যাম বলে মিসা ডেথ নোটের মালিকানা ছেড়ে দিয়েছে। সে শুধুমাত্র লাইটকে বাঁচানোর জন্য নিজের মৃত্যু কামনা করেছে। তবে র্যাম মিসাকে বুঝিয়ে ডেথ নোটের মালিকানা ছেড়ে দিতে বলেছে, কারণ সে মিসাকে পছন্দ করে, তাই সে মিসাকে মারতে পারবে না। ডেথ নোটের মালিকানা ছেড়ে দেওয়ায় র্যাম মিসার ডেথ নোটের সাথে সম্পৃক্ত সকল স্মৃতি মুছে দিয়েছে। এমনকি মিসা এটাও ভুলে গেছে যে লাইট ইয়াগামি হচ্ছে কিরা। তার শুধু এটাই মনে আছে যে সে লাইটকে ভালোবাসে এবং লাইট তার বয়ফ্রেন্ড। র্যাম লাইটকে ওয়ার্নিং দিয়ে মিসাকে যে করেই হোক উদ্ধার করতে বলে, নয়তো সে লাইটকে মেরে ফেলবে। লাইট বলে ডেথ গড শিনিগামির একজন মানুষের প্রতি এত দরদ থাকার পিছনে কারণ কি? র্যাম বলে আমি শুধু জেলাসকে দেওয়া ওয়াদা পূরণ করছি। তখন আমরা একটা ঘটনা জানতে পারি। জেলাস নামের একটা শিনিগামি মিসাকে অনেক পছন্দ করত। সে সারাক্ষণ মিসাকেই দেখত। মা বাবাহীন মিসার প্রতি জেলাসের একটা টান কাজ করত। সে মিসাকে নিজের মেয়ের মতো দেখত। যেদিন মিসাকে একজন খুনি অ্যাটাক করেছিল, সেদিনই মূলত মিসার আয়ু শেষ হয়ে গিয়েছিল। কিন্তু মিসার মৃত্যু মেনে নিতে না পেরে জেলাস সেই খুনির নাম ডেথ নোটে লিখে দেয়। এতে সেই খুনি মারা যায় আর মিসার আয়ু বেড়ে যায়। তবে রুলস অনুযায়ী শিনিগামীরা মানুষদের জীবন কেড়ে নিতে পারবে, কিন্তু কাউকে বাঁচাতে পারবে না। যেহেতু জেলাস মিসাকে বাঁচিয়েছে, তাই জেলাস টুকরো টুকরো হয়ে মারা যায়। মারা যাওয়ার আগে জেলাস র্যামকে মিসার যত্ন নিতে বলে যায়। তাই র্যাম মিসাকে জেলাসের ডেথ নোট দিয়ে মিসার সাথে সাথেই থেকেছে, মিসাকে রক্ষা করেছে। লাইট বলে তার মানে কোনো শিনিগামী মানুষদের প্রেমে পড়লে তাকে মরতে হবে। র্যাম আবারও লাইটকে বলে যদি সে মিসাকে না বাঁচায় তাহলে সে লাইটকে মেরে ফেলবে। লাইট বলে এটা ভুলে যেও না, যদি আমি মারা যাই তাহলে মিসা নিজেও মারা যাবে। তবে মিসাকে উদ্ধার করার একটা উপায় আছে, কিন্তু এটা দীর্ঘ সময়ের ব্যাপার। এরপর লাইট জঙ্গলে গিয়ে মিসা লাইটকে যে ডেথ নোটটা দিয়েছিল, মানে জেলাসের সেই ডেথ নোটটা র্যামকে দিয়ে কোনো একটা কাজে পাঠিয়ে দেয়। র্যামকে লাইট কোথায় পাঠিয়েছে সেটা আমরা পরে জানতে পারবো। এরপর সে তার নিজের ডেথ নোটটাও জঙ্গলের মাঝেই একটা বক্সে রেখে মাটি চাপা দিয়ে দেয়। আর রিউককে বলে যখন সে বলবে আমি ছেড়ে দিচ্ছি, তখন যেন রিউক বুঝে নেয় সে ডেথ নোটের মালিকানা ছেড়ে দিয়েছে। মানে লাইট এখানে অনেক বড় কিছু প্ল্যান করেছে। এদিকে মিসা যেহেতু ডেথ নোটের করা সকল স্মৃতি ভুলে গেছে, তাই সে বুঝতে পারছে না তাকে কেন এখানে আটকে রাখা হয়েছে। সে ভাবে তাকে কেউ কিডন্যাপ করে এনেছে। এতদিন চুপচাপ থাকা মিসা এখন চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, যা এল এবং অন্যদেরকে কনফিউজ করে দিচ্ছে। তখনই লাইট হেডকোয়ার্টারে এসে বলে সে ভাবছে সেই হয়তো কিরা, কারণ সে আগে থেকে চারদিকে ঘটা অন্যায় অবিচার নিয়ে ভাবতো। হতে পারে তার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, অর্থাৎ সে নিজেই কিরা কিন্তু সে নিজেও জানে না। তাই সে নিজেকে মিসার মতো পর্যবেক্ষণে রাখতে চায়, যাতে সে কনফার্ম হতে পারে। লাইটের বাবা বলে একবার তাকে পর্যবেক্ষণ করে দেখা হয়েছে, সে কিরা না, তাই এসবের আর কোনো প্রয়োজন নেই। তখন অন্য একজন অফিসার বলে তখন লাইটকে শুধু বাড়িতে নজরবন্দি করা হয়েছিল, লাইট বাড়ির বাইরে কি করেছে সেটা তারা জানে না। তাই সিদ্ধান্ত হয় লাইটকেও মিসার মতো আটকে রাখা হবে। কিন্তু এর মাঝে যদি আসল কিরা কোনো ক্রিমিনালকে হত্যা করে, তাহলে প্রমাণ হবে লাইট কিরা না। লাইট এবং মিসা দুজনকে মুক্তি দেওয়া হবে। লাইটকে বন্দি করার পর লাইটের বাবা চিপ ইয়াগামি বাড়িতে এসে লাইটের পুরো রুম তন্ন করে খোঁজে, কিন্তু সন্দেহজনক তেমন কিছুই পায় না। এদিকে র্যামের কাছে থাকা মিসার নোটবুকটা এনে র্যাম সাকুরা টিভি সেই রিপোর্টার তাকাদার সামনে ফেলে। তাকাদা নোটবুকটা হাতে নিয়ে র্যামকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন র্যাম তাকাদার মুখ চেপে ধরে বলে এটা তার জন্য একটা গিফট। অন্যদিকে হেডকোয়ার্টারে মিসার যখন 12 দিন বন্দি অবস্থা আর কিরা 7 দিন পূর্ণ হয়, তখন লাইট এলের সাথে কথা বলার ছলে বলে আমি ছেড়ে দিচ্ছি। তার মানে লাইট নোটবুকের মালিকানা ছেড়ে দিয়েছে। সাথে সাথে রিউক লাইটের নোটবুকের সাথে জড়িত সকল স্মৃতি মুছে দিয়ে সেখান থেকে চলে যায়। লাইটের আর কিছুই মনে নেই, কিন্তু লাইট তো আর নর্মাল কেউ না, সে একজন জিনিয়াস। সে বুঝে যায় এখানে বন্দি হওয়াটা তার প্ল্যান। সে এলকে বলে যদিও সে নিজেকে কিরা সন্দেহ করে এখানে বন্দি করেছে, কিন্তু এখন বুঝতে পারছে সে কিরা না, তাই সে মুক্তি চায়। কিন্তু এল বলে লাইট কিরা নাকি কিরা না সেটা এল বিচার করবে, ততদিন লাইট বন্দি থাকবে। এদিকে র্যাম তাকাদাকে ডেথ নোটের ব্যাপারে সবকিছু বুঝিয়ে বলে। তাকাদা ডেথ নোটে ক্রিমিনালদের নাম লিখতে শুরু করে। তাকাদা র্যামকে জিজ্ঞেস করে তাকেই কেন বাছাই করা হলো। র্যাম বলে তাকাদা সবসময় কিরার পক্ষে রিপোর্ট তৈরি করেছে এবং কিরাকে সাপোর্ট করেছে, তাই তাকাদাকে চুজ করা হয়েছে। এটা শুনে তাকাদা অনেক খুশি হয়ে যায়। হেডকোয়ার্টারে মিসার 19তম আর লাইটের 14তম বন্দি থাকার দিনে তারা দেখতে পায় কিরা আবারও ফিরে এসেছে। ক্রিমিনালরা একের পর এক হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। চিপ বলে এখন তো একের পর এক খুন হয়ে যাচ্ছে, তার মানে লাইট আর মিসার নির্দোষ। তখন আমরা আবারও এলের বুদ্ধিমত্তার প্রমাণ পাই। এল বলে যদি এমন হয় যে কিরার পাওয়ার অন্য একজনের কাছে চলে গেছে, যে এখন থার্ড কিরা হয়ে খুন করছে, আর কোনো কারণে এই দুজনের স্মৃতি চলে গেছে, তাহলে তো হিসাব মিলে যায়। অন্যরা বলে এল যদি সঠিকও হয়ে থাকে তবু এটা প্রমাণ করার কোনো উপায় নেই। এর মধ্যেই লাইট আর মিসা অসুস্থ হয়ে যাওয়ায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এল বলে এখনো সে পুরোপুরি লাইটের মিসের উপর বিশ্বাস করতে পারছে না, তাই কেস সলভ হওয়া পর্যন্ত তাকে এলের সাথেই থাকতে হবে। লাইট বলে তাহলে সে এলের সাথে কাজ করে কিরাকে খুঁজে বের করবে। তোমাদেরকে আবারও বলে রাখি, এখন কিন্তু লাইটের ডেথ নোট নিয়ে এবং তার করা খুনগুলো নিয়ে কোনো স্মৃতি নেই। লাইট এখন যা করছে এবং করবে সবকিছু তার বুদ্ধি জুড়ে করছে। এদিকে তাকাদা নিজেই বিভিন্ন মানুষের নাম ডেথ নোটে লিখে তাদের মৃত্যু লাইভে দেখায়, যাতে তাদের চ্যানেলের টিআরপি বেড়ে যায়। একদিন তাকাদা টিভিতে সরাসরি কিরার নামে সুনাম করে আর বলে কিরা যা করছে সেটাই জাস্টিস। তাকাদার এই নিউজ এল আর লাইটের চোখে পড়ে। লাইট বলে এই মেয়েটা অনেক সাহসী রিপোর্টার। এদিকে তাকাদার এই সাহসী কাজের জন্য আগের অ্যাঙ্কর সাইকো, যে ম্যানেজারের সাথে কম্প্রোমাইজ করে অ্যাঙ্কর হয়েছে, তাকে সরিয়ে তাকাদাকে নতুন অ্যাঙ্কর করা হয়। তবে সাইকো এতে অনেক রেগে যায়। স্টুডিও থেকে বেরিয়ে গাড়িতে করে যাওয়ার সময় সাইকো ম্যানেজারের সাথে রাগারাগি করতে থাকে। একসময় রেগে গিয়ে গাড়ি থেকে বের হয়ে সে রাস্তায় হাঁটতে শুরু করে। তখনই হঠাৎ একটা ট্রাক এসে সাইকোকে অ্যাক্সিডেন্ট করে। এতে সাইকো ঘটনাস্থলেই মারা যায়। পরদিন তাকাদা নতুন অ্যাঙ্কর হিসেবে কাজ শুরু করে আর সে প্রথমে সাইকোর মৃত্যুর খবর পড়ে। যদিও সেই সাইকোকে মেরেছে, তবুও সহকর্মী মারা গেছে তাই কান্নার অ্যাক্টিং করে। এদিকে লাইট এলকে জিজ্ঞেস করে এল এখন লাইটকে সন্দেহ করছে কিনা। এল বলে সে খুশি হয়েছে এটা জেনে যে লাইট কিরা না, কিন্তু এই কারণে সে এখন ক্লুলেস হয়ে গেছে। লাইটের উপর থেকে সন্দেহ উঠে যাওয়ায় এল এখন এই কেসের ব্যাপারে কিছুই বুঝতে পারছে না। তখন লাইট এলকে এই কেসের একটা ক্লু খুঁজে দেয়। লাইট বলে সে বন্দি থাকা অবস্থায় আগের কিরা এবং সে বন্দি থেকে ছাড়া পাওয়ার পরের কিরার মধ্যে অনেক ডিফারেন্স আছে। যদিও নতুন কিরা আগের কিরাকে নকল করতে চেয়েছে, কিন্তু স্বভাবগতভাবে তাদের মধ্যে কিছুটা আলাদা আছেই, তার মানে তারা আলাদা মানুষ। লাইট আরও বলে সে এখনকার কিরার কিছু স্বভাবগত বৈশিষ্ট্য বের করতে পেরেছে। প্রথমত এই কিরা মিডিয়ার লোক হতে পারে, কারণ সে মিডিয়ায় দেখানো ক্রিমিনালদেরকে বেশি হত্যা করে এবং অনেক খুন লাইভেও হয়েছে। দ্বিতীয়ত এই কিরা একটা মেয়ে হতে পারে, কারণ এই কিরা মেয়েদের সাথে সম্পর্কিত কেসগুলোতে বেশি খুন করেছে। তৃতীয়ত মিডিয়াম, নতুন কিরার খুনগুলো সবচেয়ে বেশি সম্প্রচার করেছে সাকুরা টিভি, তার মানে নতুন কিরা একটা মেয়ে যে সাকুরা টিভিতে কাজ করে এবং কিরাকে সাপোর্ট করে। তখনই একজন ডিটেকটিভ মাতসুদা হিসাব মিলিয়ে বলে সাকুরা টিভির অ্যাঙ্কর মারা যাওয়ার পরদিনই একটা মেয়ে নতুন অ্যাঙ্কর হয়েছে, তার মানে সেই হলো নতুন কিরা। এখানে বলে রাখি লাইটের কিন্তু ডেথ নোট সম্পর্কে কোনো স্মৃতি নেই, তার এটাও মনে নেই যে ডেথ নোট আসলে এক্সিস্ট করে। এখানে লাইট যা করেছে সম্পূর্ণ নিজের বুদ্ধি দিয়ে করেছে। তাকাদাকে সন্দেহ করে তাকাদার অনুপস্থিতিতে তার বাড়িতে ক্যামেরা আর বাগ লাগানো হয়। তারা দেখতে পায় তাকাদা বাসে এসে একটা নোটবুক খুলে তাতে কিছু মানুষের নাম লিখছে। নামগুলো অ্যানালাইসিস করে তারা জানতে পারে নোটবুকের বাম পাশে, মানে আগে যাদের নাম লেখা হয়েছিল তারা ক্রিমিনাল ছিল আর তারা গতকালকে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর যাদের নাম নতুন করে লেখা হয়েছে তারাও ক্রিমিনাল, তবে তারা এখনো বেঁচে আছে। এল বলে এমনও হতে পারে সে রিপোর্টিংয়ের জন্য মারা যাওয়া ক্রিমিনালদের নাম লিখেছে, কিন্তু এই নামগুলোর মধ্যে যারা বেঁচে আছে তারা যদি আগামীকাল মারা যায় তাহলে এটা কনফার্ম হয়ে যাবে যে তাকাদাই হলো আসল কিরা। পরদিন তাকাদা অফিস থেকে বের হওয়ার পর একজন আননোন লোক তাকাদাকে কল করে বলে সে তাকাদার রুমে ক্যামেরা লাগিয়েছিল আর সে জেনে গেছে তাকাদাই কিরা। তাকে 5 মিলিয়ন ইয়েন না দিলে সে ভিডিওগুলো নিউজ চ্যানেলে গিয়ে পাবলিশ করে দিবে। তাকাদা বাড়িতে ফিরে গিয়ে দেখতে পায় আসলে তার রুমে অনেকগুলো ক্যামেরা লাগানো আছে। একই সাথে পরদিন তাকাদার নোটবুকে লেখা ক্রিমিনালগুলো মারা যায়। এতে লাইট এল সহ বাকিরা কনফার্ম হয়ে যায় যে তাকাদাই হচ্ছে কিরা। এদিকে কল করা ব্যক্তি তাকাদাকে এসে তার কার্ড দেয় যাতে তার নাম আর ব্যাংক অ্যাকাউন্ট আছে। সে তাকাদাকে তার অ্যাকাউন্টে 5 মিলিয়ন ইয়েন ট্রান্সফার করতে বলে। এরপর সে দ্রুত চলে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে তাকাদা তাকে 5 মিলিয়ন ইয়েন না দেওয়ায় সে নিউজ চ্যানেলে গিয়ে লাইভে নতুন কিরার ভিডিও টেপ দেখানোর কথা বলে। তখন ভয় পেয়ে তাকাদা সেই লোকের কার্ড থেকে সেই লোকটার নাম নিয়ে ডেথ নোটে লিখে দেয়। সবকিছুই এল লাইট সহ বাকিরা দেখছিল। যে লোকটা তাকাদার কাছে টাকা চেয়েছে সে মূলত লাইটদের সাথে কাজ করা একজন ডিটেকটিভ মাতসুদা। নির্দিষ্ট সময় পার হয়ে গেল তাকাদা দেখতে পায় টিভিতে দেখানো লোকটা মানে মাতসুদা মারা যাচ্ছে না। তখন সে বুঝে যায় যে সেই লোকটা তাকে ভুল নাম দিয়েছে। তখন তাকাদা বাধ্য হয়ে সেই লোকটাকে মারার জন্য র্যামের সাথে ডিল করে শিনিগামির চোখ নিয়ে নেয়। এদিকে তাকাদাকে একা কথা বলতে দেখে আর র্যামের নাম এবং শিনিগামির চোখের ব্যাপারে কথা বলতে শুনে এল আর লাইট বুঝে যায় তাকাদার সাথে অবশ্যই ডেথগোড শিনিগামির কোনো কানেকশন আছে, যদিও তারা এমন কিছু বিশ্বাস করতে পারছে না। এরপর তাকাদা স্টুডিওতে থাকা মাতসুদাকে মারার জন্য বের হয়ে যায়। দ্রুতগতির জন্য পথে একজন ট্রাফিক পুলিশ তার পিছু নিলে তার দিকে তাকিয়ে তার নাম জেনে তাকাদা তাকে মেরে ফেলে। এরপর তাড়াহুড়ো করে স্টুডিওতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তাকাদা কোনো মানুষকে দেখতে পায় না। সেখানে একটা ম্যানিকুইন বসানো আছে। তখনই অফিসাররা হেলমেট পরে এসে তাকাদার হাত বেঁধে দেয় আর তার চোখে পট্টি লাগিয়ে দেয়। এল এসে বলে এই সবকিছুই তাকাদাকে ধরার জন্য তাদের প্ল্যান ছিল। এরপর এল বলে তুমি যার নাম লেখো সেই মারা যায়, কিন্তু কিভাবে?
তখনই লাইট বলে ডেথ নোটে যার নাম লেখা হয় সেই মারা যায়, আর এটা একটা ডেথ নোট। এই কথা শুনে চিপ ডেথ নোট হাতে নেয়। তখনই সে র্যামকে দেখতে পায় এবং অনেক ভয় পেয়ে যায়। এরপর অ্যালও নোটবুকটা হাতে নিয়ে র্যামকে দেখতে পায়। এরপর লাইট এসে অ্যালের থেকে নোটবুক নেয়। তবে এখানেই ঘটে আসল টুইস্ট। ডেথ নোট টাচ করার সাথে সাথেই লাইটের আগে সব স্মৃতি মনে পড়ে যায়। লাইট আবারও কিরা হয়ে যায়। লাইট মনে মনে বলে সবকিছু কন্ট্রোলে চলে এসেছে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে সেদিন জঙ্গলে লাইট কি প্ল্যান করেছিল সেই ব্যাপারে জানতে পারি। শিনিগামি থেকে সে জেনেছে ডেথ নোটের মেমোরি ইরেজ হয়ে গেলে সে যদি আবারও একটা ডেথ নোট টাচ করে তাহলে আগে সব মেমোরি ফিরে পাবে। তবে নোটবুক স্পর্শ করে না রাখলে আবারও সব ভুলে যাবে। পার্মানেন্টলি মেমোরি ফিরে পাওয়ার জন্য তাকে ডেথ নোটের আগের মালিককে হত্যা করে ডেথ নোটের মালিকানা পেতে হবে। লাইট র্যামকে ডেথ নোটে তার বানানো একটা নতুন মিথ্যা রুল অ্যাড করতে বলে। মিথ্যা রুলটা হলো যদি ডেথ নোটের মালিক 13 দিনের মধ্যে ডেথ নোটে কারো নাম না লেখে তাহলে সে নিজেই মারা যাবে। এরপর র্যামকে নোটবুকটা 13 দিন পর অন্য একজনকে দিয়ে দিতে বলে যে কিরার কাজ করার জন্য উপযোগী। র্যাম বলে তাহলে তো লাইট নতুন কিরাকে খুঁজেই পাবে না। লাইট বলে সে তার বুদ্ধিমত্তা সম্পর্কে অবগত আছে, সে যেভাবেই হোক নতুন কিরাকে খুঁজে বের করবে, তার নিজের উপর ভরসা আছে। এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয়। তারা সবাই নোটবুক টাচ করে শিনিগামি র্যামকে দেখে। অ্যাল বলে কিরা তাহলে এভাবেই খুন করে। তখন র্যাম সবাইকে তার ব্যাপারে বলতে শুরু করে। আর এই সুযোগে লাইট তার ঘড়ির মধ্যে থাকা ডেথ নোটের ছোট একটা টুকরার মধ্যে তার রক্ত দিয়ে তাকাদার নাম লিখে দেয়। এতে তাকাদা হার্ট অ্যাটাক করে সবার সামনেই মারা যায়। অ্যাল দ্রুত লাইটের থেকে ডেথ নোটটা নিয়ে চেক করতে থাকে তাকাদার নাম লেখা আছে কিনা, কিন্তু সেখানে তাকাদার নাম খুঁজে পায় না। এই ঘটনার পর আবারও তারা হেডকোয়ার্টারে ফিরে যায়। তারা এবার ইনভেস্টিগেশন করতে শুরু করে তাকাদা কিভাবে মারা গেল, সে সুইসাইড করেছে নাকি ধরা পড়ে যাওয়ায় অন্য কিরা তাকে হত্যা করেছে। লাইট বলে এমনও হতে পারে ডেথ নোটের মালিক পরিবর্তন হলে আগের মালিক মারা যায়। যদি এমন হয়ে থাকে তাহলে প্রথম ও দ্বিতীয় কিরা মারা গেছে। ডেথ নোট খুলে তারা সেই রুলসটা দেখতে পায় যেটা লাইট র্যামকে দিয়ে ডেথ নোটে লিখিয়েছিল। যদি ডেথ নোটের মালিক 13 দিনের মধ্যে একটাও নাম না লেখে তাহলে সে নিজেই মারা যাবে। লাইট আবারও বলে এই রুল অনুযায়ী আগের 2 কিরা ইতিমধ্যে মারা গেছে। লাইটের বাবা বলে লাইট আর মিসা 13 দিনের উপরে তাদের অবজারভেশনে ছিল, এর মাঝে তারা কোনো প্রকার ডেথ নোট ব্যবহার করেনি আর তারা মারাও যায়নি। তার মানে লাইট আর মিসা কিরা হতেই পারে না। কিন্তু তখনও অ্যাল 13 দিনের এই রুলটা নিয়ে সন্দেহ করে। তবে আর কোনো উপায় না থাকায় অ্যাল মিসা আর লাইটকে মুক্ত করতে বাধ্য হয়। তবে অ্যাল লাইটকে তার সাথে এই কেসে কাজ করতে বলে। আর মিসাকে এতদিন তারা হাউস অ্যারেস্ট করে রেখেছিল, তবে এখন তাকে ছেড়ে দেওয়া হয়। মিসার কিন্তু এখনও ডেথ নোটের কোনো স্মৃতি মনে নেই। হেডকোয়ার্টার থেকে বের হওয়ার আগে লাইট মিসার সাথে দেখা করে। তখন লাইট মিসাকে জঙ্গলে গিয়ে তার বলা লোকেশনে মাটি খুঁড়তে বলে। মিসাও বের হয়ে লাইটের কথা মতো জঙ্গলের সেই জায়গায় গিয়ে মাটি খোঁড়ে যেখানে লাইট তার ডেথ নোটটা লুকিয়ে রেখেছিল। বক্স খুলে মিসা ডেথ নোটটা দেখতে পায় আর টাচ করার সাথে সাথে মিসা আবারও ডেথ নোটের সাথে সম্পৃক্ত সকল স্মৃতি ফিরে পায়। স্মৃতি যাতে মুছে না যায় তাই মিসা ডেথ নোটের মালিকানা নিয়ে নেয়। বক্সে লাইট মিসার জন্য একটা চিঠি রেখেছে, সেখানে সে মিসাকে তার হয়ে ক্রিমিনালদেরকে শাস্তি দেওয়া চালিয়ে যেতে বলে। আর বলে সেদিন কলেজে রিউজাকি নামে যার সাথে মিসার দেখা হয়েছিল সেই হচ্ছে অ্যাল। মিসা তো অ্যালের নাম সেদিন দেখেছিল। লাইট মিসাকে অ্যালকে মেরে ফেলতে বলে। বাড়ি ফিরে এসে মিসা অ্যালের নাম মনে করার অনেক চেষ্টা করে, কিন্তু এতদিনে সে নামটা ভুলে গেছে। সে তো জানতো না কলেজে দেখা রিউজাকি হচ্ছে অ্যাল, যার কারণে সেভাবে সে নামটাও খেয়াল করেনি। আর একবার মালিকানা ছেড়ে দেওয়ায় মিসা শিনিগামির চোখও হারিয়ে ফেলেছে। তখন মিসা লাইটের কথা পূরণ করার জন্য অ্যালকে মারার জন্য রিউকের সাথে অর্ধেক আয়ের বিনিময়ে আবারও শিনিগামির চোখের ডিল করে। এদিকে আবারও ক্রিমিনালদেরকে হত্যা করা শুরু হয়। অ্যাল বলে মিসাকে ছাড়ার পরে আবারও খুন শুরু হয়েছে। অ্যাল বলে তার 13 দিনের রুলসটা নিয়ে সন্দেহ আছে, তাই তারা 2 জন ক্রিমিনালকে এনে একজনকে দিয়ে অন্যজনের নাম লেখাবে। এরপর অন্য ক্রিমিনালটাকে ডেথ নোট থেকে দূরে রাখবে। যদি নাম লেখা ক্রিমিনালটা 13 দিন পর মারা না যায় তাহলে এই রুলটা মিথ্যা প্রমাণিত হবে। চিপ ইয়াগামি বলে তারা এইভাবে জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবে না, এটা ইলিগাল। তবে পরদিন আরও অনেক ক্রিমিনাল মারা যায়, যার কারণে লাইটের বাবা চিপ ইয়াগামি অ্যালকে এসে বলে তারা অ্যালের কথা মতো এক্সপেরিমেন্ট করে দেখবে আর চিপ নিজে এই এক্সপেরিমেন্টের পুরো দায়িত্ব নেবে। এরপর চিপ তাকাদা থেকে উদ্ধার করা ডেথ নোটটা নিয়ে এক্সপেরিমেন্ট করার উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি জেলখানায় যাওয়ার জন্য রওনা দেয়। তারা চলে যাওয়ার পর লাইট অ্যালকে বলে তুমি এখন কি ভাবছো? অ্যাল বলে ওয়াটারি মিসাকে নিয়ে হেডকোয়ার্টারে আসছে। সে এখনও সন্দেহ করছে মিসা হচ্ছে সেকেন্ড কিরা আর তার কাছে অন্য একটা ডেথ নোট আছে, কিন্তু কোনো কারণে মিসার উপর 13 দিন নাম না লিখলে মারা যাবে এই রুলটা কাজ করেনি। লাইট বলে যদি এমনটাই হয়ে থাকে তাহলে মিসা মুক্ত হওয়ার সাথে সাথেই অ্যালের নাম কেন লিখলো না। অ্যাল বলে হয়তো সেদিন কলেজে দেখার পর অনেকদিন কেটে যাওয়ায় সে নামটা ভুলে গেছে। অ্যাল আরও বলে সে মিসার সামনে যাবে আর মিসা যখনই অ্যালের নাম দেখবে তখন অ্যালের নাম ডেথ নোটে লিখবে। তখন মিসা হাতে নাতে ধরা খাবে।
লাইট এলকে বলে মিসা ডেথ নোটে এলের নাম লিখলে এল মারা যাবে। এল বলে তার মৃত্যুর পর সকল ডেথ নোট জ্বালিয়ে দেওয়া হবে, আর কেউ ডেথ নোট দিয়ে খুন করতে পারবে না। এরপর র্যাম লাইটকে বলে মিসার আয়ু আবারও কমে গেছে, মানে মিসা মারা যেতে চলেছে। এটা শুনে এল বলে আয়ু কমেছে মানে কি? তখন লাইট এলকে ডিস্ট্র্যাক্ট করার জন্য বলে চলো একসাথে মিলে সেকেন্ড কিরাকে ধরা যাক। আর এটা শুনে র্যাম অনেক রেগে যায়, কারণ লাইটের কারণে মিসা মারা যেতে চলেছে। ততক্ষণে ওয়াটারি মিসাকে নিয়ে হেডকোয়ার্টারের কাছাকাছি চলে এসেছে। র্যাম একটু দূরে গিয়ে বলে লাইট, তুমি সেদিন থেকে এই প্ল্যানটা করেছো, যেদিন আমি বলেছিলাম শিনিগামীরা কাউকে বাঁচালে সেই শিনিগামী মারা যায়। তুমি মিসাকে মৃত্যুর পথযাত্রী বানিয়েছো, যাতে আমি মিসাকে বাঁচাতে বাধ্য হই আর নিজেও মারা যাই। এটাই তোমার প্ল্যান ছিল। তুমি একটা শিনিগামীকে মারতে সফল হয়েছো, কিন্তু তুমি আমার নোটবুক আর ব্যবহার করতে পারবে না। এই বলে র্যাম মিসাকে বাঁচানোর জন্য ওয়াটারি আর এলের নাম তার নিজের ডেথ নোটে লিখে ফেলে। সে লাইটের নাম লেখেনি, কারণ লাইটকে ছাড়া মিসাও বাঁচবে না। মিসাকে বাঁচানোর কারণে র্যাম নিজেও মারা যায়, আর লাইট যাতে তার ডেথ নোট ব্যবহার করতে না পারে তাই তার নোটবুকটা জ্বালিয়ে দেয়। এর পরপরই র্যামের লেখার কারণে ওয়াটারি মারা যায়। এটা দেখে লাইট এলকে বলে চেকমেট। কয়েক সেকেন্ড পরই এলও মাটিতে লুটিয়ে পড়ে। এল বলে আমি জানতাম তুমি আসল কিরা। এরপর এলও মারা যায়। লাইট বলে আমি জিতে গেছি আর তুমি হেরে গেছো। এরপর লাইট মিসা থেকে জঙ্গল থেকে আনা ডেথ নোটটাতে কিছু একটা লেখা শুরু করে। এখানে লাইট নোটবুকটাতে তার নিজের বাবার নাম লেখে, আরও লেখে তার বাবা ফিরে এসে তার কাছে থাকা নোটবুকটা লাইটের হাতে তুলে দিবে, এরপর হার্ট অ্যাটাক করে মারা যাবে। এটা দেখে মিসা বলে লাইট তার নিজের বাবার নাম কেন লিখছে? লাইট বলে নতুন একটা পৃথিবী তৈরি করার জন্য তাকে এতটুকু স্যাক্রিফাইস করতেই হবে। কিছুক্ষণের মধ্যেই লাইটের বাবা ফিরে আসে। লাইট তার বাবাকে বলে সে তার বাবাকে অনেক সম্মান করে। হয়তো সে বুঝবে লাইট যা করছে পৃথিবীর ভালোর জন্য করছে, মানুষদের ভালোর জন্য করছে। এরপর লাইট তার বাবাকে সরি বলে নোটবুকটা তাকে দিয়ে দিতে বলে। কিন্তু এখানেই আরেকটা টুইস্ট রিভিল হয়। চিপ ইয়াগামির কাছে তো কোনো নোটবুকই নেই। চিপ বলে তারা আসলে কোথাও যায়নি, তারা বাইরে থেকে সবকিছু দেখেছে। তখন সকল অফিসাররা এসে লাইটের দিকে বন্দুক তাক করে, মিসাকেও আটকে ফেলে। আমরা দেখতে পাই এলও বেঁচে আছে। লাইট এলকে জীবিত দেখে অনেক অবাক হয়। সে এসব বিশ্বাসই করতে পারছে না। তার প্ল্যান তো ঠিকঠাক মতো কাজ করেছে, তাহলে এইসব কি হচ্ছে? লাইট বুঝে যায় মিসার কাছে যে নোটবুকটা আছে এটা ফেক নোটবুক। লাইট ভাবে মিসা তাকে ধোকা দিয়েছে। তখন এল বলে মিসা ধোকা দেয়নি। মিসা জঙ্গল থেকে যে নোটবুকটা এনেছিল সেটা তারা ফেক ডেথ নোটের সাথে পাল্টে দিয়েছিল। এরপর এল তার নিজের নাম ডেথ নোটে লিখে ফেলেছে। যেহেতু সে আগে তার নাম একটা ডেথ নোটে লিখেছে, তাই অন্য কোনো ডেথ নোটে তার নাম লিখলেও সে মারা যাবে না। তাই র্যাম তাকে মারতে পারেনি, সে 20 দিন পর মারা যাবে। মিসা বলে কিন্তু সে তো প্ল্যান মতোই খুন করেছে। এল বলে প্রথম দিন ঠিকই ছিল, এরপরে এল বুঝে গিয়েছে মিসা হচ্ছে সেকেন্ড কিরা। দ্বিতীয় দিন ওয়াটারি মিসার ডেথ নোট চেঞ্জ করে দিয়েছিল, আর মিসা ফেক ডেথ নোটে যাদের নাম লিখেছে ক্যামেরার মাধ্যমে সেই নামগুলো দেখে তারা ক্রিমিনালদের মৃত্যুর মিথ্যা খবর দেখিয়েছে, যাতে মিসা আর লাইট বিশ্বাস করে তাদের প্ল্যান ঠিকমতো কাজ করছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল লাইট যে কিরা সেটা প্রমাণ করা, যার জন্য এল নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। আর এসব সম্ভব হয়েছে চিপ ইয়াগামির কোঅপারেশনের কারণে। চিপ একজন সিনসিয়ার অফিসার, তবে চিপ বলেছে তিনি প্রমাণ হওয়ার আগে পর্যন্ত বিশ্বাস করবে না লাইটই হচ্ছে কিরা। তবে এল বুঝতে পারেনি র্যাম ওয়াটারিকে মেরে ফেলবে, এখানেই তার ব্যর্থতা। তখন লাইট বলে সে এই সব কিছু জাস্টিসের জন্য করেছে। কথা বলতে বলতে লাইট তার ঘড়ির মধ্যে থাকা ডেথ নোটের ছোট পিস ব্যবহার করার চেষ্টা করে। তখন মাতসুদা লাইটের হাতে আর পায়ে গুলি করে দেয়। এল বলে তুমি এইভাবে ঘড়িতে থাকা ডেথ নোটে নাম লিখে তাকে মেরেছিলে। তখন লাইট হাসতে হাসতে বলে হ্যাঁ আমিই কিরা, নতুন দুনিয়ার গড। এল বলে তুমি কোনো গড না, তুমি হচ্ছে খুনি, আর এই ডেথ নোটটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস ওয়েপন। লাইট বলে এল তুমি তো কখনো তোমার কমফোর্টেবল রুম থেকে বের হয়ে দেখোনি, তাই এই ক্রুয়েল ওয়ার্ল্ড সম্পর্কে কিছুই জানো না। পৃথিবীতে ভালো মানুষদের বেঁচে থাকা অনেক কষ্টের, কিন্তু ক্রিমিনালরা বুক ফুলিয়ে চলাফেরা করে, ক্রাইম করে, যা আইনের মাধ্যমে সমাধান করা সম্ভব না। এরপর লাইট বলে তোমাদের সাথে কথা বলাই বৃথা। লাইট রিউককে ডেকে সবার নাম ডেথ নোটে লিখে সবাইকে মেরে ফেলতে বলে। ডেথ নোট টাচ করার কারণে সবাই রিউককে দেখতে পাচ্ছিল। রিউক অন্য একটা ডেথ নোট বের করে নাম লেখা শুরু করলে অফিসাররা রিউকের দিকে গুলি চালায়, কিন্তু রিউকের তো কিছুই হয় না। নাম লেখা শেষে লাইট তাকে নামগুলো দেখাতে বলে। তখন লাইট দেখতে পায় রিউক ডেথ নোটে অফিসারদের নাম না লিখে লাইটের নাম লিখেছে। লাইট বলে তুমি এমনটা কেন করলে? রিউক বলে তুমি যথেষ্ট এনজয় করেছো আর না, আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, ডেথ নোট ইউজাররা স্বর্গ বা নরক কোথাও যাবে না, তারা সবসময়ের জন্য অন্ধকারে নিমজ্জিত থাকবে। এর পরপরই লাইট হার্ট অ্যাটাক করে। মারা যাওয়ার আগে সে তার বাবাকে বলে যায় সে যা করেছে ভালোর জন্যই করেছে, হয়তো তার বাবা তাকে বুঝবে।
এখানেই কিরা মানে লাইট ইয়াগামি মারা যায়। অ্যাল বলে তারা ডেথ নোটগুলো পুড়িয়ে ফেলবে যাতে আর কেউ ব্যবহার করতে না পারে। যেহেতু অ্যাল ডেথ নোটে 20 দিন পর মৃত্যুর কথা লিখেছে, তাই খুব তাড়াতাড়ি অ্যালের মৃত্যুর দিনও ঘনিয়ে আসে। অ্যালের মৃত্যুর দিন চিপ শেষবারের মতো অ্যালের সাথে দেখা করতে যায়। চিপ বলে ডেথ নোটের কথা জানানো যায়নি কারণ কেউ বিশ্বাস করবে না, তাই তারা অ্যানাউন্স করেছে কিরা লাইটকে হত্যা করেছে আর ধীরে ধীরে কিরাও হারিয়ে যাবে। অ্যাল বলে সে জানে না তার বাবা মা কেমন মানুষ, তবে সে চিপ ইয়াগামিকে তার নিজের বাবার মতো সম্মান করে। চিপ একজন বেস্ট ফাদার। এরপর অ্যাল চিপ ইয়াগামিকে বিদায় জানায়। さようなら八神さん。 চিপ অ্যালকে সেলুট করে চলে যায়। এর কিছুক্ষণ পরেই অ্যাল মারা যায়। এই ঘটনার 1 বছর কেটে যায়। আজ লাইটের জন্মদিন। লাইটের মা আর বোন লাইটের কথা মনে করতে করতে কেক বানায়। অন্যদিকে ডেথ নোট পুড়িয়ে ফেলায় মিসা এখন সবকিছু ভুলে গেছে, যার কারণে মিসাকে অ্যারেস্ট করা হয়নি। সে শুধু জানে সে লাইটকে ভালোবাসতো। এরপর আমরা রিউকে হাসতে হাসতে আকাশে উড়ে বেড়াতে দেখি। মুভি এখানেই শেষ হয়। যদিও অ্যাল এবং লাইট ইয়াগামি মানে কিরা মারা গেছে, কিন্তু ডেথ নোটের কাহিনী এখানেই শেষ হয়নি। ডেথ নোটের আরও একটা মুভি আছে যার নাম লাইট অফ দ্য নিউ ওয়ার্ল্ড। যদি এরপর দেখতে আগ্রহী হও তাহলে ভিডিওতে 500 লাইক পূরণ করে দিও। যাওয়ার আগে কিছু কথা বলতেই হয়। ডেথ নোটের আসল মজা মুভিতে তেমনভাবে ফুটে ওঠেনি, এমনকি অনেক কিছুই এই মুভিতে চেঞ্জ করা হয়েছে, যার কারণে স্টোরি এলোমেলো হয়ে গেছে। যারা ডেথ নোটের আসল মজা পেতে চাও তাদেরকে ডেথ নোট অ্যানিমে দেখার জন্য সাজেস্ট করব। তবে মুভি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এক্সপ্লেইন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এরকম আরও এক্সপ্লেইন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।